Good evening. Shiblu Ahmed Bolchi from Michigan. Eastern Standard Time 9 p.m. Dhaka 7 p.m. PST 6 p.m. আজকে টপিকটা ইন্টারেস্টিং। একান্তই আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো তার আগে একটু স্ক্রিনটা লিংকটা শেয়ার করে নেই অন্যদের সাথে। ওকে, আমাকে একটা মিনিট সময় দেন। Okay, so 1, 2, 3, copy. তারপর হচ্ছে গ্রুপ, ওকে। সো আজকের টপিক হচ্ছে লিডার ভার্সেস ম্যানেজার। কোথায় আসলে আগে কেমন ছিল, এখন কেমন হবে, অথবা ভবিষ্যতে কেমন হবে, এটা নিয়ে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করব। সো তার আগে বলে নিচ্ছি, আমি রিপ্রেজেন্ট করি এবং আই এম দ্য ফাউন্ডার অফ টেক্সট ফর ইউ। সো বেসিক্যালি টেক্সা ফর ইউর ভিশন হচ্ছে বাংলাদেশি কমিউনিটিকেই টার্গেট করা, যারা আইটিতে ট্রান্সফর্ম হতে চাচ্ছে, আইটি প্রফেশনাল হতে চাচ্ছে, তাদের পিছনে কাজ করে তাদেরকে আইটিতে সাপোর্ট দিয়ে অ্যাসিস্ট করে আইটিতে নিয়ে আসা থ্রু আওয়ার ইউনিকলি ডিজাইন অ্যান্ড মডেল আওয়ার ওন আইটি ট্রান্সফরমেশন প্রোগ্রাম। তার মধ্যে আমরা ইউনিফাইড কোয়ালিটি ইঞ্জিনিয়ার আছে, ডেভঅপস ইঞ্জিনিয়ার আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পাইথন এবং নোড.js আমরা স্টার্ট করব জানুয়ারিতে। সো যারা একেবারেই আইটিতে কোনো রকমের কোনো প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড নেই, তাদের জন্য হচ্ছে ইউনিফাইড কোয়ালিটি ইঞ্জিনিয়ার, যেখানে মোটামুটি একদম ডেভেলপমেন্ট থেকে শুরু করে একদম জিরো গ্রাউন্ড থেকে শুরু করে প্রোডাকশন গ্রেডিং অ্যাপ্লিকেশন কিভাবে রেসপন্সিবিলিটি ফুলফিল করতে হয়, তার জন্য হচ্ছে কোয়ালিটি ইঞ্জিনিয়ার প্রোগ্রাম, অথবা ইন জেনারেল আমরা বলি টেস্ট ইঞ্জিনিয়ার, যেটা মূল রেসপন্সিবিলিটি হচ্ছে অ্যাপ্লিকেশন অথবা সফটওয়্যার অথবা সার্ভিস টেস্ট করা। তারপর হচ্ছে যারা আইটি ব্যাকগ্রাউন্ড, এক্সিস্টিং আইটি ব্যাকগ্রাউন্ড অথবা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড অথবা দ্য বিজনেস অ্যানালিস্ট, নেটওয়ার্ক সাপোর্ট, তাদের জন্য হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ার, যেটা আমার ব্যক্তিগত ভিশন অথবা আমার ব্যক্তিগত অবজারভেশন যে বাংলাদেশি স্ট্রিমকে, বাংলাদেশি কমিউনিটিকে, যারা এক্সিস্টিং আইটিতে আছে অথবা আমাদের যারা কম্পিউটার সায়েন্স পড়ছে, তাদেরকে ডেভঅপস ইঞ্জিনিয়ার প্রোগ্রামে অথবা পজিশনে ট্রান্সফর্ম করা গেলে আমার মতে তাদের ক্যারিয়ারের জন্য সাস্টেনেবিলিটি আসবে, তারপরে তাদের ফাইন্যান্সিয়াল সাস্টেনেবিলিটি আসবে, এবং যে জবের জন্য যে অনেক চিন্তিত হইতে হয়, ওই চিন্তা আসলে থাকবে না। ডেভঅপস ইঞ্জিনিয়ার ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেইং সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমের জব। এটা সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমের একটা পজিশন। এই মুহূর্তে অথবা ইন দ্য ফিউচারে 2 years, 3 years, 5 years, the DevOps engineer will be one of the best position someone should hold. সো আমাদের একটা গ্রুপ চলছে এখন অক্টোবর, আর একটা গ্রুপ স্টার্ট হবে জানুয়ারিতে। আমি সবাইকে রিকোয়েস্ট করে আমাদের কোনো প্রোগ্রামে জয়েন করার আগেই 1-2টা ওয়ার্কশপে এসে জয়েন করে আমাদের প্রোগ্রাম সম্পর্কে জানেন, স্ট্যান্ডার্ড প্রসিডিউর সম্পর্কে জানেন, জেনে কোয়েশ্চেন করেন, ফ্যামিলির সাথে ডিসকাস করেন, একটা ভালো প্ল্যান করেন, একটা নিজের একটা রোডম্যাপ ডিজাইন করেন। সেই ডিজাইন করে আপনি মোটামুটি নেমে যান। কোনো 2 মাস 3 মাসের কোনো রকমের আলাউদ্দিনের চেরাগ দেওয়া হয় না কাউকে।
কাউকে স্বপ্ন দেখানো না, 4 মাসের মধ্যে আপনি ঘটনা ঘটায় ফেলবেন। এসব এসব মিথ্যা কথা ভাওতাবাজি থেকে আমি 100% পিছনে থাকি অথবা দূরে থাকি। কমিউনিটির অনেক অনেক চান্স আছে যে বাংলাদেশি কমিউনিটি আমেরিকান মেইন স্ট্রিমে জব করার মতে। সো আমার মতে, আমার ব্যক্তিগত মতামত, আমার বুঝার মতামতে ডেভঅপস ইঞ্জিনিয়ার হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্রোগ্রাম, যেটা চান্সেস ভালো, পেমেন্ট ভালো, সাস্টেনেবিলিটি ভালো এবং জব স্যাটিসফ্যাকশন অনেক অনেক ভালো। ওকে, এই তো এটা হচ্ছে অ্যাবাউট দ্য টেক্সা ফর ইয়োর আইটি ট্রান্সফরমেশন প্রোগ্রাম। ট্রান্সফরমেশন নিয়ে 1 মিনিট বলে দেই। ট্রান্সফরমেশন যখনই শুনবেন তখনই বুঝবেন যে এটার মধ্যে শুধু যে ছোট্ট একটা প্রোগ্রাম না, এটার মধ্যে অনেক কিছু আছে। ট্রান্সফরমেশন প্রোগ্রামের পার্ট হচ্ছে আপনি কিভাবে কথা বলবেন, কখন বলবেন, কিভাবে কমিউনিকেট করবেন, কিভাবে লিখবেন, কিভাবে একটা কোশ্চেন করবেন, তারপরে আপনার রেসপন্সিবিলিটি, আপনার অ্যাকাউন্টেবিলিটি, আপনার কমিউনিকেশন, আপনার কোলাবোরেশন, আপনার ডে টু ডে জব, কোন টুলস ব্যবহার করবেন, কোথায় ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন। দিস অল পার্ট অফ দ্য ট্রান্সফরমেশন প্রোগ্রাম। দিস ইজ নট আ বাঞ্চ অফ প্রোগ্রাম। আপনি কোথাও যাবেন, আপনাকে মানে ধরে একটা জিনিস শিখাই দেওয়া হবে, তারপর আপনাকে মার্কেটে দিয়ে দেওয়া হবে। This is none of our program is designed that you just learn something, go to the market. No, you have to work hard to follow our instruction and to be with us until you become successful. So fully from end to end point of views, transformation is something you need to work sincerely. You need to have a better plan, the roadmap, and you follow us, you work with us, you will be successful. So that's the transformation. সো অ্যাগেন আমাদের ফেসবুক পেজ আছে, বিভিন্ন গ্রুপ আমরা মেনটেন করি। আমরা একটা গ্রুপ মেনটেন করি, সেটা হচ্ছে আমি বলি, এই গ্রুপে সবাই জয়েন করবেন। গ্রুপটা হচ্ছে আমেরিকান বাংলাদেশি আইটি কমিউনিটি। আমি একটু দেখে নিই, আমেরিকান বাংলাদেশি আইটি কমিউনিটি। এটা আমাদের ব্যক্তিগত গ্রুপ, হাসান ভাই আমি ক্রিয়েট করেছি। পারপাস অফ দিস গ্রুপ, যত বাংলাদেশি কমিউনিটি, যতগুলি আইটি প্রফেশনাল আছে, যারা আইটিতে আসতে চাচ্ছে, যাদের আইটি স্কুল আছে, সবাই একটা প্ল্যাটফর্মে এসে নিজেদের মধ্যে নিজেরা একটা একটা কমিউনিটিতে একটা আমব্রেলার মধ্যে থাকবে। পারপাস অফ দিস গ্রুপ নট টু ক্রিয়েট এনি ব্রাঞ্চ, ঠিক আছে? আর যারা আইটিতে আসবে তাদের যথেষ্ট পরিমাণে শপিং করার একটা একটা মার্কেট প্লেস, যে তারা শপিং করবে, দেখবে কার প্রোগ্রাম কত ভালো, কোথায় গেলে কি ধরনের সাপোর্ট পাওয়া যাবে। পারপাস অফ দিস গ্রুপ হচ্ছে যে কমিউনিটির লোকজন যেন, যারা হতাশ হয়েছে যে বাঞ্চ অফ স্কুল ওপেন হয়েছে, কোনো রকমের কিছুই শেখানো হচ্ছে না, আমার জব হচ্ছে না, এরকম যেন কোনো এক্সপিরিয়েন্স না হয়। এখন এই স্কুল করে বসে তার মতো করে, ওই স্কুল করে বসে তার মতো করে, এটা থেকে মুক্ত থাকার জন্যই আমেরিকান বাংলাদেশি কমিউনিটি, আইটি কমিউনিটি। এখানে আসলে যেন ওয়ান স্টপ সলিউশনে যা পরিমাণ তথ্য পাওয়া যাবে, যেন একজন ভদ্রলোকের অথবা ভদ্র মহিলার যে পরিমাণ তথ্য হলে তার উপকার হয়, সেই জন্য এই গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে। প্লাস যাদের স্কুল আছে তারাও যথেষ্ট পরিমাণ পরিশ্রম করবে, ব্যক্তিগত তাদের স্কুলের পক্ষ থেকে যেন তারাও ক্যান্ডিডেট পায়। এখানে কোনো রকমের কোনো ইগোনেস অথবা কোনো রকম কোনো অ্যারোগেন্ট বিহেভিয়ার হয় না। প্লাস যারা আইটি ব্যাকগ্রাউন্ড আছে তারাও জানবে এই মুহূর্তে আইটিতে কি কি চলছে, অথবা তার কি কি আইটির কোন দিকে ফোকাস এন্ড প্রায়োরিটাইজ করা উচিত। সো এটা হলো এন্ড টু এন্ড একটা প্ল্যাটফর্ম, একটা গ্রুপ, যেখানে মোটামুটি আইটি রিলেটেড নতুন, এক্সিস্টিং আইটি স্কুল, নন আইটি স্কুল সবাই যেন একটা মার্কেট প্লেসের মতো এসে যা যা সাপোর্ট দরকার আমাদের পক্ষ থেকে পায়। এই জন্য এই গ্রুপটাতে জয়েন করবেন। এগেন গ্রুপের নাম হচ্ছে আমেরিকান বাংলাদেশি আইটি কমিউনিটি। ওকে, সো এবার যাচ্ছি হচ্ছে যে লিডার ভার্সেস ম্যানেজার। আচ্ছা, আগে কিছু কথা বলে দেই, আসলে দুইটাই সেম কথাবার্তা। দেখবেন যে আপনি একটা কথা শুনে থাকবেন, অনেক মানুষ আছে বিজনেস শুরু করে বিজনেসে লস খায়। শুরু করলাম এটা দিয়ে, জানেন কেন? এই ভদ্রলোকের কোনো রকমের কোনো এক্সপিরিয়েন্স ছিল না বিজনেসের। প্রথমে বিজনেসের এক্সপিরিয়েন্স না, প্রথমে যে সে যে বিজনেসটা শুরু করেছে, যে প্রোডাক্টটা সিলেক্ট করেছে, ওই প্রোডাক্টের কোনো এক্সপিরিয়েন্স নাই তার।
কারণ কি সেই প্রোডাক্ট কিভাবে ডেভেলপ হয়েছে, এই প্রোডাক্টের মানে পজিটিভ দিকগুলি, এই প্রোডাক্টের নেগেটিভ দিকগুলি, এই প্রোডাক্ট করতে গেলে কোন কোন পেইন পয়েন্ট তাকে অতিক্রম করতে হবে, সে কোনো কিছুই কোনো লাইফ সাইকেলে গো থ্রু হয় না। তার কিছু টাকা ছিল অথবা ফ্যামিলি থেকে কিছু টাকা নিয়েছে, একদম খুশিতে ঠেলায় বিজনেস স্টার্ট করেছে। এই লোকটা বিজনেসে মাইর খায়। একটু নিজের কমিউনিটি, একটু নিজের আশেপাশে ফ্যামিলি মেম্বারকে একটু তাকায় একটু দেখেন, তখন বুঝবেন যে ইয়াস, এ কথাটা ঠিক, আমার ফ্যামিলির মধ্যে আছে। ঠিক আছে, তো এখন এটা কেন বললাম? এটা বলা উদ্দেশ্য একটাই, লিডার ভার্সেস ম্যানেজার। এই ম্যানেজার হচ্ছে সেই লোক যাকে একটা পদবি দেওয়া হয়েছে, তার কোনো রকমের যোগ্যতা নাই ওই এরিয়াতে, যেই এরিয়া সে ম্যানেজ করতেছে। আবার বলে দিচ্ছি, এই ম্যানেজার হচ্ছে সেই ভদ্রলোক অথবা ভদ্র মহিলা, তাকে ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে একটা স্পেসিফিক গ্রুপকে ম্যানেজ করার জন্য, একটা স্পেসিফিক প্রোডাক্টকে ডেভেলপ করার জন্য, কিন্তু তার কোনো প্রায়র কোনো এক্সপিরিয়েন্স নাই। এই লোকটা যখন ম্যানেজার হয়, তার তার আন্ডারে যারা কাজ করবে তাদের কোনো লোকেই কোনো রকমের হ্যাপিনেস ভাবে কাজ করতে পারবে না। এটা হলো ম্যানেজার রোল। এটা চলছে না আজকে লক্ষ লক্ষ কোম্পানিতে, আজও ম্যানেজার কনসেপ্টটা একান্তভাবে চালু আছে এবং ম্যানেজাররা লিড দিচ্ছে। আপনি দেখবেন ওইসব যারা কাজ করে, প্রোডাক্ট বাদ দেন, প্রোডাক্টে যাবেন না, কিন্তু প্রোডাক্ট ইজ মেড বাই দ্য হিউম্যান। ঠিক আছে, যদি হিউম্যান হ্যাপি না থাকে তাহলে কিন্তু ওই ওই জায়গায় ওই এনভায়রনমেন্টে কাজ করা ভেরি ডিফিকাল্ট। এখানে আপনি শুনে থাকবেন, আমরা আইটিতে যারা জব করে আমরা বারবার বলে কালচার ইজ ইম্পর্টেন্ট, কালচার ইজ ইম্পর্টেন্ট। এটা মানে হচ্ছে যে আমি যাদের সাথে কাজ করব, যেই প্ল্যাটফর্মে কাজ করব, লোকগুলি আসলে আন্ডারস্ট্যান্ডেবল কিনা, লোকগুলি যথেষ্ট পরিমাণ এডুকেটেড কিনা, তাদের ব্যাকগ্রাউন্ড আছে কিনা, তারপরে কোম্পানি কিভাবে নতুন জিনিসকে অ্যাডাপ্ট করে, এগুলি কিন্তু আমরা বারবার বলে থাকি। উদ্দেশ্য কিন্তু একটাই, ম্যানেজার ভার্সেস লিডার। আর লিডার হচ্ছে সেই ব্যক্তি, যেই লোক একটা স্পেসিফিক এরিয়াতে একটা একটা গ্রুপ অফ পিপলকে লিড দিচ্ছে অথবা একটা প্রোডাক্টে লিড দিচ্ছে, কিন্তু সে লিডার হবার আগে তার যথেষ্ট পরিমাণ কাজের এক্সপিরিয়েন্স ছিল, মিন্স সে ওই সেম ক্যাটাগরিতে কাজ করে আসছে, তার এক্সপিরিয়েন্স ভালো, সে জানে পেইন পয়েন্টগুলি কি, সে জানে কিভাবে প্রোডাক্টটা ডেভেলপ করতে হয় অথবা ওই ওই গ্রেডে কিভাবে কাজ করতে হয়। এই ভদ্রলোক যখন আপনার লিডার হবে, আপনি নিশ্চিত থাকেন সে আপনাকে ইমোশনালি সাপোর্ট দেবে। সে আপনাকে যা পরিমাণ সাপোর্ট দরকার আপনার কাজের মধ্যে সাপোর্ট দেবে। সিম্প্যাথি কি সেটা বুঝবে, এমপ্যাথি কি সেটা বুঝবে। আপনি যখন পেইন পয়েন্ট বলবেন সে বুঝবে, আপনি যখন কোনো স্ট্রাগল নিয়ে আসবেন সে আপনাকে হেল্প করবে। কারণ কি, সে অলরেডি হি হ্যাজ গন থ্রু দ্য সেম লাইফ সাইকেল টু বিকাম এ লিডার। তো এটা হলো আমার ডেফিনেশন এ লিডার ভার্সেস ম্যানেজার। অনেক কোম্পানি আবার করে কি, মানে জাস্ট ওয়ার্ডিং চেঞ্জ করার জন্যই, মানে জাস্ট লিডার ভার্সেস ম্যানেজার, সব কোম্পানি না, কিন্তু ওই লিডাররা কিন্তু সেম ম্যানেজারিয়াল বিহেভিয়ার করে থাকে। আচ্ছা, সো যদি বুঝে থাকেন তো লিডার ভার্সেস ম্যানেজারটা কি, গুড। আইটিতে লিডারশিপ এতটাই ইম্পর্টেন্ট যে ভালো লিডার যদি আন্ডারে কাজ না করেন তাহলে ইট জাস্ট বিকামস দ্য নাইটমেয়ার ডে টু ডে জব। ইট জাস্ট দ্যাট সিম্পল। বিকজ ওই লোকটা আপনার ওই লোকটার কাছে রিপোর্টিং করতেছেন, সে আপনার ইন অ্যান্ড আউট সব জানতে হবে। সো আইটিতে আপনি দেখবেন সব জায়গায় কিন্তু বেশিরভাগ বললে আমার লিডার, উদ্দেশ্য একটাই, কিন্তু কারণ কি, সে লোকটা মানে প্রিভিয়াসলি কাজ করে আসছে, তার যথেষ্ট পরিমাণ টেকনিক্যাল নলেজ আছে, এই কারণে দিস ইজ দ্য রিজন হি বিকামস এ লিডার। নন আইটিতে বেশিরভাগ সময় শুনবেন দ্য ম্যানেজার ম্যানেজার ম্যানেজার। কারণ কি, ও জাস্ট কোম্পানিতে অনেক দিন ধরে জব করে, তাকে জাস্ট কোম্পানি ডিফারেন্ট ডিপার্টমেন্টে শুধু মুভ করতেছে, কতগুলি লোক আনতেছে, ও শুধু আপনাকে বলবে কাজ করে দাও, ঠিক আছে, কাজ করে দাও, কোনো প্রবলেম শুনতে চাইবে না,
কাজের প্রবলেম সে বুঝবে না, কারণ যে ওয়ার্ডগুলি তার জন্য একটা কি হয়, রকেট সায়েন্সের মতো হয়। যদি আপনি ধরেন একটা লোক নন আইটি ব্যাকগ্রাউন্ডের লোক যখন ম্যানেজার হয়, তাকে যখন বলবেন ও আমার তো সার্ভার ইজ ডাউন অথবা আমার এটা ডাউন, ও তো বুঝবে না। সার্ভার যদি বুঝে যায় একটা কম্পিউটার, যখন বলে আমার একটা সার্ভিস ডাউন, ও আবার এটা আবার কি, যখন যদি বলেন যে ও আমার তো এপিআই সার্ভারটা ডাউন, এটা আবার কি, সে কিচ্ছু বুঝবে না। তার কথা একটাই থাকবে, কথা একটাই, আমার কাজ শেষ হওয়া চাই। তাহলে কি, তখন আপনি আপনার যে প্রেসারে যখন কাজ করেন, তখন কিন্তু আপনার কাজের ডেলিভারিটা খুব একটা ভালো হয় না। আর যখন একটা লিডার আন্ডারে কাজ করবেন, সে কিন্তু কন্টিনিউ আপনার সাথেই থাকবে। মনে রাখেন, একটা লিডার আন্ডারে যখন কাজ করবেন, সে আপনার সাথে এঙ্গেজ থাকবে, ইনভলভ থাকবে, দেখবি আপনার পেইন পয়েন্টটা কোথায়, সে বেস্ট দিবে আপনাকে গ্রো করার জন্য, আপনার পিছন লাইগা থাকবে সে। এটা হলো ভালো লিডারশিপের লাইক দ্য ক্যারেক্টারিস্টিক্স। সে এক্সপেকটেশন সেট আপ করবে, আপনি যেখানে স্ট্রাগল করবেন সে স্টেপ আপ হবে, স্টেপ আপ হয়ে বলবে ওকে এই জায়গায় আপনাকে ইমপ্রুভ করতে হবে, এই জায়গায় আমরা কাজ করলে এটা সফলতা আসবে। সে থ্রো করবে না যে আপনাকে এটা করতে হবে, সে মানে আপনাকে শুনবে। মানে এঙ্গেজ মানে হচ্ছে আপনাকে শোনা, আপনাকে জানা, প্রসেসটাকে সম্পর্কে অবহিত হওয়া, এটা বলে এঙ্গেজ। ইনভলভ মানে হলো যে এখন তো আমি এঙ্গেজ হলাম, ইনভলভ মানে হচ্ছে যে আপনাকে এখন এখন আপনার সাথে ইনভলভ হওয়া। আপনি যখন কাজ করবেন, সে চুপচাপ আপনার সাথে বসে থাকবে, আপনাকে হেল্প করার চেষ্টা করবে। এগুলো হলো ভালো লিডারশিপের লক্ষণ। আপনি যখন এইসব লিডারশিপের আন্ডারে কাজ করবেন, আপনি মনে রাখবেন আপনাকে মানে লেডার মানে ক্লাইম করা একেবারেই ইজি হবে। লিডার কখনোই কিন্তু আপনাকে একা ছেড়ে যায় না, মনে রাখেন, যেটা আপনাকে ম্যানেজাররা চলে যায় বেশিরভাগ। আপনি যখনই কোনো কাজে যাবেন, যখন দেখবেন একটা ভালো লিডার, ও বিকাশ লিডার এই কারণে আপনাকে ছেড়ে যায় না, কারণ সে অলরেডি কাজটা জানে, ঠিক আছে, এই কারণে সে আপনার সাথে এঙ্গেজ থাকে। আচ্ছা, আচ্ছা, এই কারণ এই মানে এই নয় যে আপনার সাথে সে লেগে থাকে, এই নয় যে আপনাকে সে বেবি সিট করতেছে, লেগে থাকে এই কারণেই যে প্রোডাক্টটা ডেভেলপ করার জন্য পুরো টিমকে কাজ করতে হবে। এন্ড অ্যাজ এ লিডার মানে এন্ড অফ দ্য ডেতে তার রেসপন্সিবিলিটি হচ্ছে হাইয়েস্ট। মানে কি, যদি প্রোডাক্টটা ফেল করে, এই লিডার সবসময় সাথে সাথে একদম আপফ্রন্ট, সে টেক দ্য রেসপন্সিবিলিটি, যেটা আমার ফেলিয়ার কারণে হয়েছে, এটা লিডার করে থাকে। ঠিক অপোজিট, ম্যানেজার বলবে তোমার জন্য ফেল হয়েছে, ফায়ার, বাদ দাও, এটা করবে ম্যানেজার। মানে মোটামুটি 100% অপোজিশন একজন থেকে কাজ করে। আচ্ছা, লিডার যেটা করে সেটা হচ্ছে যে আপনাকে চ্যালেঞ্জ দিবে, চ্যালেঞ্জ দিয়ে আপনার সাথে সাথে থাকবে, আপনাকে কাজ দিবে, কাজ দিয়ে আপনার সাথে সাথে থাকবে, আপনাকে ইমপ্রুভ করার জন্য, এম্পাওয়ার করার জন্য আপনাকে সে ফিডব্যাক দিবে, দিয়ে কাজ করাবে। আর ম্যানেজার যে, সে আপনাকে শুধু থ্রো করবে আন্ডার দ্য বাস, কারণ এটা এটা ওল্ড স্টাইল। ম্যানেজার বুঝেন, যখন আপনার অনেক জায়গায় ম্যানেজার রোলটা খুব ভালো কাজ করে, এটা একদম ম্যানেজার রোল কাজ করে এটা বলা যাবে না। সুপারভাইজার সুপারভাইজার হতে গেলে আপনার মানে ম্যানেজারিয়াল স্কিল হইতে হবে, তখন কোনো কিছুই বোঝে না যে আমার একটা এই গ্রেডের একটা কাজ শেষ হইতে হবে। অনেক কোম্পানি ধরেন আমার কিছু ম্যানুফ্যাকচারিং জবের মধ্যে আপনার শুধু একটা কাজ করবে, কন্টিনিউ শুধু কাজ করবে, ওখানে লিডারশিপ ওরা খুব একটা ফলো করে না, কারণ লিডারশিপ ফলো করতে গেলে লিডারশিপদের ক্যারেক্টারিস্টিক্স ইজ ডিফারেন্ট। ম্যানেজাররা অনেক সময় একদম মানে আপনাকে আর কি বলবো, মানে আপনাকে জাস্ট ভালো বিহেভ করবে না, ইন জেনারেল বলতে গেলে আপনার থেকে কাজ উঠাই নেবে। মাঝে মধ্যে ম্যানেজারটা ইজ ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে লিডারশিপ ইজ ইম্পর্টেন্ট। এখন বলে ম্যানেজার লিডার কখন ম্যানেজার হয়, কিছু ক্যারেক্টারিস্টিক্স বলে। আপনি এখন একটা লিডার যখন ভালো হয়, আবার অনেক ফলোয়াররা কিন্তু এটাকে একটা একটু মনে যাও আমার লিডার তো খুব ভালো, আমি একটু ফাঁকে ঝুঁকি মারি, ঠিক আছে, এটা কিন্তু ভালো জিনিস না। যে আমাকে সুযোগ সুবিধা দিচ্ছে, বাসা ওয়ার্কিং ফ্রম হোম, তারপরে আমার কোনো কিছু হলে আমাকে জানতে চাচ্ছে, বুঝতে চাচ্ছে, হেল্প করার জন্য আমাকে মানে মানে ট্রাই করে। তা অনেক অনেক ফলোয়াররা কিন্তু এটাকে অ্যাবিউজ করে, ঠিক আছে। সো অনেক লিডার কিন্তু বিকাম এ ম্যানেজার, কারণ কি, লিডার শুনতে শুনতে মনে হচ্ছে যে খুব ভালো, তাই না? মনে রাখেন, আপনি যখন লিডার অথবা ম্যানেজার হবেন, কিছু ক্যারেক্টারিস্টিক আপনার মধ্যে থাকতে হবে, সেটা বলে দিচ্ছি। একটা হলো সেট আপ দ্য এক্সপেকটেশন। এক্সপেকটেশন মিন আপফ্রন্ট কমিউনিকেট করেন কি আপনার চাই,
কি দরকার কি দরকার না। এটা মানে কি একদম ক্লিয়ার একটা মেসেজ দিচ্ছেন আপনার টিমকে যে আমি এই জিনিসগুলি, আমরা এই জিনিসগুলি করব, এই জিনিসগুলি চাচ্ছি, তোমাদের মধ্যে এই জিনিসগুলি মানে প্র্যাকটিসটা করতে হবে। এটা বলে এক্সপেকটেশন। নাম্বার ওয়ান, এক্সপেকটেশন। আপনি যখন এক্সপেকটেশন যখন ডিসক্লোজ করবেন, পরের ধাপটা শুরু হবে আপনাকে টিমের সাথে কাজ করে আপনার এক্সপেকটেশনগুলিকে ইমপ্লিমেন্ট করা, প্রপার ওয়েতে টাইমিং দিয়ে এটাকে শেষ করা, এটাকে ফলো আপ করা। যদি এটা মানে ফুলফিল না হয় আপনার এক্সপেকটেশন অনুযায়ী, এটাকে মানে অ্যানালাইজ করা কেন এটা হয় নাই। এটা হলো ভালো লিডারশিপের ক্যারেক্টারিস্টিক্স। যদি ওটা না থাকে, মানে আপনি প্রথমে যদি আপনি যদি 10 জন লোককে মানে পরিচালনা করেন, কিন্তু সে যদি না জানে, ঠিক আছে, যে আসলে জিনিসটা কি, তাহলে কিন্তু হবে না। এটা ম্যানেজাররা ভালো জানে, এদের স্কিল ডিফারেন্ট। ম্যানেজাররা এই কারণে ভালো জানে, কারণ ম্যানেজারদেরকে ট্রেন করা হয় যেন লোকজনকে ম্যানেজ করার জন্য, কাজগুলিকে অ্যালোকেট করার জন্য। লিডারশিপ ইজ নট লাইক এ ম্যানেজারিয়াল রোল। লিডারশিপ ইজ এ রোল যেখানে ওই লোকটা কাজ করে আসছে, কাজটা সম্পর্কে জানে, এরিয়া সম্পর্কে খুব ভালো দক্ষ, সে লিডার হয়। কিন্তু এই লিডারের কিন্তু ম্যানেজারিয়াল স্কিল থাকতে হয়। এই যে মানে আপফ্রন্ট কমিউনিকেশন, সেট আপ দ্য এক্সপেকটেশন, রাইট ফলো আপ, তারপর মাঝে মধ্যে যদি আপনাকে মানে আপফ্রন্ট কথা বলতে হবে, ব্ল্যাক এন্ড হোয়াইট কথা বলতে হয়, মানে আপনাকে স্ট্রিক্ট হইতে হয়, এই কাজটা কিন্তু আপনাকে করতে হবে। As a manager, as a leader, you cannot make everyone happy. মনে রাখেন, আপনি যখন লিডার হবেন অথবা ম্যানেজার হবেন, sometimes you cannot be a good person for everybody. That's not your goal. So yeah, মাহফুজ ভাই ইয়াস, মাহফুজ ভাই বলছে মানে লিডার ম্যানেজারের চ্যালেঞ্জ কি কাজের মধ্যে। ওকে, থ্যাংক ইউ জুনায়েদ মাহফুজ ভাই। আবার বলে দিচ্ছি, একজন ম্যানেজার, একজন লিডারের কিন্তু ম্যানেজারিয়াল স্কিল থাকতে হয়, ইজি। কিন্তু একজন ম্যানেজারের লিডারশিপ স্কিল আনতে বছর লাগে, বছর। জানেন কেন? কারণ কারণ ওই ম্যানেজারকে ওই এরিয়াতে যেতে হবে, গিয়ে 2-3 বছর কাজ করতে হবে। ট্রেনিং না, এসব এইসব ট্রেনিং কথা বাদ দেন, এগুলি একদম মানে মানে ওই এরিয়াতে গিয়ে কাজ করে এসে সে পেইন পয়েন্টগুলি বুঝে, স্ট্রাগল কি, কাজ কিভাবে করতে হয়, কাজের মানে চ্যালেঞ্জগুলি কি, কিভাবে মিটিগেট করতে হয়, কিভাবে লোকজনকে দিয়ে কাজ করাইতে হয়, এগুলি কিন্তু তাকে করতে হবে। মানে তাকে সেই ট্রান্সফরমেশন পিরিয়ডে যেতে হবে, বিকাম এ ম্যানেজার, বিকাম লিডার, তাকে কাজটা করতে হবে। কিন্তু যেটা লিডারকে করতে হয় না। লিডারকে ম্যানেজারিয়াল স্কিল আনার জন্য কিছু স্পেসিফিক টেকনিক অবলম্বন করতে হয়। যেটা বললাম, ওয়ান অন ওয়ান কমিউনিকেশন করতে হয়, এক্সপেকটেশন সেট আপ করতে হয়, ওয়াক টু ওয়াক, টক টু টক। এটা অর্থ বুঝেন? এটা অর্থ হলো, আমি একটা লিডারকে ইন্টারভিউ করেছি। আমি লিডার হওয়ার আগে, অথবা লিডার অথবা ম্যানেজার হোয়াট এভার আপনি বলেন, হওয়ার আগে মিনিমাম 20 জন লিডারের সাথে আমি মিটিং করেছি ওয়ান অন ওয়ান, তাদেরকে জানার জন্য যে প্রত্যেকের মানে কি কি তার তার পক্ষ থেকে কি কি করে ভালো লিডার হওয়ার জন্য। একটা লিডার আমাকে উত্তর দিয়েছে, আমি ওরে বলছি, আচ্ছা তুই কেন সকাল 7টার দিকে আসস, এটা কারণ কি? সে আমাকে বলছে, আমার টিম মেম্বার আসে হলো 7:30টার দিকে, আমি এসে বসে থাকি 7টার দিকে। এটা মানে কি? এটা মানে হলো টক টু টক, ওয়াক টু ওয়াক। অনেক ম্যানেজার আছে, এই যাও করে আসো, বুঝলেন? সে নিজে কিন্তু এটাতে বিশ্বাস করে না, সেটা নিজেও করে না। তার ফলোয়াররা এই কাজগুলি আদৌ করবে না, করলেও সেখানে কোনো রেসপেক্ট থাকবে না, কোনো সিনসিয়ারিটি থাকবে না। আর লিডার এটা বলবে না, লিডার আপনার এসে বসে থাকবে। কারণ কি? তার ফলোয়াররা যেন মানে মানে ফিল করে যে ইয়েস, আমার ম্যানেজার অলসো কানেক্টেড, সে আমার সাথে কাজ করে। আচ্ছা, যখন যখন ফলোয়াররা মানে মানে ফিল করে যে আমাকে মাইক্রো ম্যানেজ করতেছে, যে লোকটা আমার শোল্ডার উপরে তাকায় থাকে, "এই, কি করতেছো?" ঠিক আছে, তখন কিন্তু সেখানে আর যাই হোক প্রোডাক্টিভিটি থাকে না। আপনি জানেন, আপনি অ্যামাজন বলেন, ফেসবুক বলেন, গুগল বলেন, এদের কিন্তু ছোট্ট ছোট্ট টিম আছে, ঠিক আছে? এখানে কিন্তু সিনিয়র লিডারশিপ কখনো ওইসব টিমের কাছে ভুলেও যায় না। জানেন? যায় না, কারণ কি? ওই টিমটাকে এতটা পাওয়ার দেওয়া আছে, ওরা নিজেরাই সব কাজ করবে।
কোনো রকমের ব্যুরোক্রেসি, কোনো রকম প্রসেস এখানে থাকবে না। সে নিজেই সমস্ত ডিসিশন নেবে, কারণ ওদের একজন লিডার 5-6 জন 7-8 জন একসাথে কাজ করবে। অ্যামাজন তো বলেই দেয় টু পিৎজা মানে হচ্ছে যে 10 জনের বেশি কোনো টিমে থাকবে না। একজন ম্যানেজার আন্ডারে দেখবেন, আমি দেখেছি, আমি অটোমোটিভে কাজ করেছি, ম্যানেজার আন্ডারে 30 জন কাজ করে। কে খাইলো না, কে আসলো না, কে কি করে না করে কিচ্ছু জানা না, জানে একটাই, এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এটা কেন হলো না, এই সে আর কিচ্ছু, তার কোনো খোঁজ নাই, সে আদৌ জানে না আসলে কাজটা কি। কারণ কি, টু মেনি পিপল আন্ডার হিজ ম্যানেজারিয়াল আমব্রেলা। এটা ভুল। প্রথমেই অর্গানাইজেশনগুলি যে মিস্টেকটা করে থাকে, মানে বড় একটা গ্রুপকে একজন ম্যানেজার আন্ডারে দিয়ে দেয়। কারণ কি, টাকা সেভ করার জন্য। আসলে সে তো টাকা সেভ করে না, সে বাসটা মেরে দেয়। বাসটা মেরে দেখি যারা ফলোয়ার, এরা মোটামুটি রিল্যাক্স ভাবে কাজ করে। 8টার গাড়ি 10টায় আসে, 4টার গাড়ি 2টা বাজে চলে যায়। কারণ ম্যানেজার তো ভুল বলে লাভকে, আমি তো করছি, আরে এলে তো কোনো কথা বলা যায় না, এই ডু ইউ হ্যাভ টাইম টু টক, আই এম বিজি। সে রেসপন্ডই করে না, ঠিক আছে, তার কোনো রেসপন্ড নাই। যদি একটা ম্যানেজার আন্ডারে কাজ করতে যান, আপনার একদিকে ভালো যে আপনি কাজে ফাঁকি দিতে পারবেন অনেক, শুধু তাকে মানবেন সে কি চায়, আর কিছু লাগবে না, শুধু তাকে মানবেন সে কি চায়। কিন্তু এন্ড অফ দ্য ডে আপনার যে সেলফ স্যাটিসফ্যাকশন, এটা কিন্তু আসবে না। আপনি কিন্তু একটা ম্যানেজার আন্ডারে কাজ করলে কাজ শিখবেন না, ঠিক আছে। কারণ সে কাজ জানেও না, সে আপনাকে এম্পাওয়ার করবে না। ম্যানেজার কখনো এম্পাওয়ার করে না কাউকে। কারণ কি, তার সেটস অফ ইনস্ট্রাকশন আছে, ওগুলি করে দিতে হবে। সে তার বসের কাছে যাবে, তার বসের কাছে যাবে, এইভাবে চলবে। আর একটা লিডার আপনাকে এম্পাওয়ার করে। এম্পাওয়ার বাংলা অর্থ যে আপনাকে মানে মানে পাওয়ার দেওয়া, যে আপনি নিজে নিজে এক্সপ্লোর করেন, গ্রো করেন, শিখেন, তারপরে এখান থেকে আপনি কিছু একটা প্রডিউস করেন, মানে আপনাকে ট্রাস্ট করা হয়, এটা বলে এম্পাওয়ার। গভর্নমেন্ট প্রজেক্টে বেশি ম্যানেজার আন্ডারে কাজ করে। এখানে গভর্নমেন্ট প্রজেক্টে, আমেরিকাতে গভর্নমেন্ট প্রজেক্ট অনেকে কিন্তু ঘুমায়, জানেন, প্রজেক্টে গিয়ে ঘুমায়। কারণ কি, কাজগুলি স্লো। ম্যানেজার আন্ডারে কাজ করা মানে আপনাকে কাজগুলি স্লো করতে হবে। হ্যাঁ, অনেকে বলে এটা তো ভালোই, এত কাজ করার দরকার কি। কিন্তু আপনার যেটা গ্রোথ হওয়া দরকার, যে আপনি আপনার ফ্যামিলি ছেড়ে বাসা থেকে গিয়েছেন, যে আমার তো একটা গ্রো হওয়া দরকার, এই পজিশন থেকে আরেকটা পজিশন আমাকে যেতে হবে, এটা কিন্তু ম্যানেজারের আন্ডারে কাজ করতে গেলে আপনি পারবেন না, যেটা লিডারের আন্ডারে গেলে পারবেন। সো সো যেটা আপনি করবেন অ্যাজ এ ফলোয়ার, কিছু কথা বলি ফলোয়ারদের জন্য। অনেকেই কিন্তু বছরকে বছর কাজ করে, ঠিক আছে, সে কিন্তু স্টাক তার পজিশনের মধ্যে। এটা কিছু কারণ আছে। কিছু কারণ হচ্ছে হলো, আপনাকে যখনই যেখানে কাজ করবেন, আপনাকে সবসময় মনে রাখতে হবে, আপনি ইউ হ্যাভ টু কন্টিনিউ বিল্ড ইউর রেজুমে, কন্টিনিউ আপডেট ইউর প্রোফাইল। তার মানে কি, চিন্তা করবেন যে আজকে আমাকে এই সপ্তাহের মধ্যে বা এই মাসের মধ্যে কি করতে হবে যাতে আমার পজিশন 1 থেকে 2 হয়, মানে আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন অথবা টেকনিক্যাল স্যাটিসফ্যাকশন যেন গ্রো হয়। এটাই কিন্তু আপনার কন্টিনিউ একটা কি ইন্টেনশন থাকা উচিত। যদি আপনার ইন্টেনশন থাকে শুধু 8টা বাজে আসছি, 5টা বাজে চলে যাচ্ছি, শুধু ফাঁকি ঝুঁকি মারবো, আপনি আর যাই করেন, আপনি কোনো কাজে গ্রো হবেন না। আপনি যেখানেই আছেন আইটি, সেখানেই পড়ে থাকবেন। আইটিতে যদি আপনি একটা পজিশনে পড়ে থাকেন অনেকদিন, ঠিক আছে, যদি ওটা ভালো পজিশন না হয়, একদম স্পষ্ট বলে দিচ্ছি, আপনি লিখে রাখেন, আপনাকে যে কোনো মুহূর্তে ওই পজিশন থেকে রিপ্লেস করা হবে। কারণ স্পেসিফিক্যালি আইটি পজিশনগুলি এতটাই ডাইনামিক, এতটাই ইন্টারচেঞ্জেবল, যেটা আর অন্য কোনো ইন্ডাস্ট্রিতে নাই। সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলছেন, কন্টিনিউ তাকে অ্যাডাপ্ট করতে হবে নিউ টেকনোলজি, নিউ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, নিউ ফ্রেমওয়ার্ক। আজকে আজকে কাজ করা হলো অন ফ্রেমে, কালকে করতে হবে ক্লাউডে, পরশু করতে হবে হাইব্রিড ক্লাউডে, এরপরে এটা, ওরপরে ওটা। কোয়ালিটি ইঞ্জিনিয়ার আজকে করে এটা, কালকে করবে ওটা। আজকে করে জাভা, কালকে করবে নোট জেএস, পরশু না .NET, পরশু করবে পাইথন। কন্টিনিউ গ্রো করতে হবে, ঠিক আছে। তো যদি মনে করেন অ্যাজ এ ফলোয়ার আপনি একটা জব পেয়েছেন, জবের মধ্যে মোটামুটি হ্যাপি আছেন, ঠিক আছে, তাহলে আপনি ভুল করবেন। অনেকে কিন্তু শুনে থাকবেন কমিউনিটিতে, সে অনেক বছর একটা পজিশনে পড়েই আছে, কিন্তু এটা কিন্তু সবচেয়ে যে কোশ্চেনটা আসে সেটা হলো তার নিজের জন্য, সে আসলে গ্রো হয় নাই, অথবা গ্রো হওয়ার জন্য যে অ্যাপ্রোচগুলি নেওয়ার দরকার ছিল সেটা নিচ্ছে না। হি ইজ টু কমফোর্টেবল টু মুভ অন, টু কমফোর্টেবল টু মেক দ্য চেঞ্জেস ফর হিম। এটা হলো ফলোয়ারদের জন্য। যদি আপনি কোনোভাবে একটা
এমন একটা টিম মেম্বার আপনার মধ্যে মানে ওল্ড স্টাইল, যে কোনো রকম গ্রোথ হওয়ার চিন্তা ভাবনা নাই, যেটা করছেন এটার মধ্যেই করতে মানে এটাই করবেন, তাহলে কি আপনি একটা লিডার আন্ডারে গিয়ে কাজ করতে পারবেন না। কারণ লিডার ইজ এ ডাইনামিক রোল। সে নিজেও কন্টিনিউ গ্রো হবে, কন্টিনিউ শিখবে, কারণ তাকে লিডার করা হয়েছে। সে শিখবে, সে তার ফলোয়ারদেরকে শিখাবে, সেখানে নিয়ে আসবে, আনার জন্য কনস্ট্যান্ট গ্রোথ লাগবে, কনস্ট্যান্ট গ্রোথ। মানে আপনার কোনোভাবেই আটকে থাকা যাবে না যেটা লিডারশিপ করবে। সো এখন বুঝে নেন, কোশ্চেন করেন আপনার পজিশনটা কোথায়। আপনি যদি স্টাক থাকেন আপনার এক্সিস্টিং পজিশনে আর এজ এ ম্যানেজার আন্ডারে কাজ করেন, তাহলে স্যালারি ইজ স্টাক, পজিশন ইজ স্টাক। যদি জব হারান আপনার জন্য জব পাইতে কষ্ট হবে। আর যদি লিডারের আন্ডারে কাজ করেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে কন্টিনিউ গ্রো হচ্ছেন। কারণ লিডারের কাজ হচ্ছে আপনাকে কন্টিনিউ এম্পাওয়ার করা, গ্রো করা, নতুন নতুন চ্যালেঞ্জ দেওয়া। তাহলে কি আপনার ফিউচারটা অনেক সাস্টেনেবল, মাচ বেটার। আপনি যদি একটা জব হারার অন্য জবে আপনি কুইকলি অ্যাডাপ্ট করতে পারবেন। আর আইটিতে কাজ করবেন, আইটি ওয়ার্ল্ডটা আসলেই আপনি মনে রাখেন, আমি বলে দিচ্ছি, আইটি ওয়ার্ল্ডটা লিখে রাখেন, যত ওল্ড কোম্পানি হোক, যত বেশি পলিটিক্স থাকুক না কেন, তাদেরকে মানে ডাইনামিক হতেই হবে। তাদের নিজস্ব সাস্টেইনেবিলিটি, কোম্পানি সাস্টেইনেবিলিটি হওয়ার জন্য, অথবা ওই ডিপার্টমেন্টের নিজস্ব সাস্টেইনেবিলিটি রাখার জন্য তাকে ডাইনামিক হতে হবে। এখন কোশ্চেন কত তাড়াতাড়ি অথবা কত মানে স্লো, এটা ডিপেন্ড করে প্রত্যেকটা কোম্পানির নিজস্ব ইন্টারনাল স্ট্র্যাটেজির উপরে ডিপেন্ড করে। বাট অ্যাজ এ টিম মেম্বার কখনোই আপনি অ্যাজ এ ফলোয়ার অথবা টিম মেম্বার কখনোই একটা পজিশন স্টাক হবেন না। একটা পজিশন স্টাক হওয়া আপনার জন্য মানায় না। কারণ কি, এভরিথিং ইজ রিপ্লেসেবল। আর টেকনিক্যাল পজিশনগুলিতে আপনাকে যদি কন্টিনিউ গ্রোথ না হন, তাহলে কি আপনি আউটডেটেড হয়ে যাবেন। স্পেশালি আইটি জবে, আপনি যদি আইটি জব ইজ নট এ নার্সিং জব, যে আপনি একটা পেশেন্টের শুধু মানে প্রেশার মাপবেন, ওষুধ দিবেন, আসবেন, ভালো আছেন কিনা, খারাপ আছেন কিনা, আবার প্রেশার মাপবেন। এটা আইটি জব এরকম না। আইটি জবের প্রোডাক্ট ইজ ডিফারেন্ট। ইয়াস, কিছু স্ট্রাকচার, স্ট্যান্ডার্ড প্রসিডিউর ইজ দ্য সেম, কিন্তু লার্নিং যে কার্ভ অথবা কালচারাল যে চেঞ্জগুলি অথবা প্রোডাক্ট টু প্রোডাক্ট অথবা প্রোডাক্টের ডাইমেনশন অথবা স্ট্যান্ডার্ড প্রসিডিউর একেবারে ডিফারেন্ট। আপনি করেছেন মর্টগেজ ডোমেনে অথবা মর্টগেজ ইন্ডাস্ট্রিতে অনেক বছর কাজ করেছেন, চলে গেলেন হলে আপনাকে ইন্স্যুরেন্স ডোমেনে, কিছু জিনিস আছে সেম কিন্তু এরপরে পুরোটাই ডিফারেন্ট। চলে গেলেন হলো আপনি ই কমার্সে, অনেক কিছু সেম কিন্তু অনেক কিছু ডিফারেন্ট। চলে গেলেন হলো আপনাকে কি ব্যাংকিং এ, অনেক কিছু ডিফারেন্ট। চলে গেলেন হলো অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে, অনেক কিছু ডিফারেন্ট। কারণ কি, শুধু ডিফারেন্ট যে টেকনোলজি তা না, ডিফারেন্ট কিন্তু মানুষ। কারণ কি, প্রত্যেকটা কোম্পানির লোকজনের বিহেভিয়ার ডিফারেন্ট, কালচার ডিফারেন্ট, স্ট্যান্ডার্ড প্রসিডিউর গুলো ডিফারেন্ট। তাদের তাদের যে মানে কোম্পানি মানে যেভাবে মানে এক্সিকিউট করে সেটা কিন্তু ডিফারেন্ট কোম্পানি টু কোম্পানি। অতএব আপনি যেই জবে থাকেন, যদি আপনার ওই অ্যাডাপ্টেবিলিটি না থাকে তাহলে কিন্তু আপনি স্টাক হয়ে যাবেন। অতএব যদি লিডার আন্ডারে কাজ করেন, সে কিন্তু আপনাকে এনশিওর করে যে তোমাকে আজকে এই জিনিসগুলি করবা, কালকে এই জিনিসগুলি ভালো লিডার হলে। আচ্ছা, আবার কিছু লিডার আছে এখন বলে বাই দ্য নেম অফ লিডার। আমি এমনও লিডার দেখছি খুব ভালো, সে মাইক্রো ম্যানেজ করে না। একটু আগে এর কথা বলি, আরাশ তালুকদার ভাই বলছে ম্যানেজাররা মাইক্রো ম্যানেজ করে। ইয়েস, মাইক্রো ম্যানেজ ইজ নট গুড। মাইক্রো ম্যানেজ মিন্স আপনার কাঁধের উপরে আইসা দাঁড়ায় থাকবে, আপনি কি করেন। যদি মানে আপনি যদি মানে দেরি করেন তাহলে আপনাকে ধরবে আইসা। আচ্ছা, এগুলি কারণ আছে বলে কেন মাইক্রো ম্যানেজ হইতে হয় আগে বলে। আমাকে কেন একটা লোক মাইক্রো ম্যানেজ করবে, দ্যাটস দ্য কোশ্চেন। কোশ্চেন উত্তর হচ্ছে একটাই, আমি যদি 9টায় বলি আই শুড বি ইন টাইম, 9টায় আমার আসা উচিত। যদি আমি 9টা বাজে না আসি, আমাকে বলা উচিত আই এম সরি, আই এম গোয়িং টু বি লেট 5 মিনিটস। যদি 9টা বাজে না আসি, যদি আমি এই কথাটা বলি, আমি মোটামুটি ভালো সেফ জোনে আছি। যখন আমি 9টা বাজে তো আসিও নাই, কাউকে বলিও নাই, 10 মিনিট পরে আইসা আস্তে চুপচাপ চোরের মতো বসে গেছি, আপনাকে পরের বার যে কথাটা করবে আপনাকে সে মাইক্রো ম্যানেজ করবে। মাইক্রো ম্যানেজ কিন্তু কনসেপ্ট এভাবে আসে না। মাইক্রো ম্যানেজ তখনই আসে যখন ট্রাস্ট ইজ ব্রোকেন, মিন্স আপনি আপনার কমিটমেন্ট ঠিক রাখতেছেন না, আপনার কমিউনিকেশন ইজ নট গুড, অ্যাকাউন্টেবিলিটি ইজ নট দেয়ার, responsibility is not there, then somebody will do micromanage you.
আর যখন এবার দেখছেন আপনার কতগুলি ওয়ার্ড চলে আসছে, আর যখন আপনি সেলফ রেসপন্সিবল, সেলফ অ্যাকাউন্টেবল, গুড কমিউনিকেশন, কমিটমেন্ট ইজ অ্যাকুরেট, তখন আপনাকে কেউ মাইক্রো ম্যানেজ করার সুযোগ হবে না। এখন বলি একটা একটা করে একটু হাইলাইট করে এগুলো কি। অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে সেই জিনিস, আপনি যদি কোনো কিছু না পারেন, আপনাকে কেউ ধরার আগে, কেউ বলার আগে নিজে নিজেই বলবেন যে আসলে আমি তো এটা করা উচিত ছিল, আমার তো এটা এই সময় দেওয়া উচিত ছিল, আমি দিতে পারি না, কিন্তু আমি এখন আপডেট দিচ্ছি, আই এম সরি। কমিউনিকেশন যাবে হচ্ছে আপনার ঠিক অ্যাকাউন্টেবিলিটির সাথে, ঠিক আছে, যে আমি 9টা বাজে আমার মিটিং আসা উচিত ছিল, অথবা 9টা বাজে আমার জয়েন করা উচিত ছিল, আমি জয়েন করতে পারি নাই, আমার আসলে আরেকটা মিটিং ছিল, অথবা আমার আরেকটা প্রবলেম ছিল, এই কারণে আমি জয়েন করতে পারি নাই। দেখছেন, ঠিক কমিউনিকেশন করতেছেন টু শো ইউর অ্যাকাউন্টেবিলিটি। দেখছেন, আপনি কমিউনিকেট করে বলে দিচ্ছেন আমার জিনিসটা করা উচিত ছিল, আর আমি জিনিসটা করতে পারি না, আমার এই প্রবলেম ছিল, জানাই দিচ্ছেন। এখন এখানে দুইটা আসলে প্রোঅ্যাক্টিভনেস ভার্সেস রিঅ্যাক্টিভনেস। বেশিরভাগ লোক যেটা করে সেটা করে রিঅ্যাক্টিভনেস। রিঅ্যাক্টিভনেস হয়েছিল সে আপনাকে আইসে আপনার কাঁধের উপরে এসে জিজ্ঞাসা করে, শিবলু এই কাজটা দেওয়ার কথা ছিল এতটা বাজে, তুমি কেন দাও নাই? মানে কি, সে আপনাকে ধরছে। আপনার কিন্তু নিজেরই প্রোঅ্যাক্টিভলি, এটা এখন চলে আসছে প্রোঅ্যাক্টিভ, মানে আপনার নিজেরই অ্যাকাউন্টেবল হওয়া উচিত ছিল। আই নিড টু বি অ্যাকাউন্টেবল মাইসেলফ মিন্স আই মেড এ কমিটমেন্ট। এখন দেখছেন অ্যাকাউন্টেবিলিটি চলে যাচ্ছিল, কমিটমেন্ট চলে যাচ্ছে, যে আমি কমিটমেন্ট করেছি আগামীকাল 5টার দিকে আমি এই জিনিসটা করে দিব, আমি সেটা করি নাই। সেটা না করাতে 3টা জিনিস ক্রিয়েট হয়েছে। মাইক্রো ম্যানেজ, সে আমার কাঁধের উপর এসে বসে গেছে, সে আমার অ্যাকাউন্টেবিলিটি নিয়ে কোশ্চেন করতেছে, সে আমার কমিটমেন্ট নিয়ে কোশ্চেন করতেছে। দেখছেন, কিন্তু আপনি যদি 3টা জিনিস করতেন, প্রথমে কি প্রোঅ্যাক্টিভলি, যে আমি তো জিনিসটা করতে পারবো না, অতএব আমাকে যেটা করতে হবে প্রোঅ্যাক্টিভলি 5টা বাজার আগেই আমাকে 2টা বাজ, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যে আমার করা উচিত ছিল 50%, 3টা বাজে বলে দিয়েছেন আসলে আমি 30% কমপ্লিট করেছি, আমার কিছু প্রবলেম ছিল। এটা কি কমিউনিকেট করতেছেন। আর এটার মধ্যে কি আছে প্রোঅ্যাক্টিভনেস। প্রোঅ্যাক্টিভ মানে কি 5টা বাজে ডেডলাইন ছিল, 3টা বাজে বলে দিয়েছেন, সেটা বলে প্রোঅ্যাক্টিভনেস। আর যে এক্সপ্লেইন করেছেন আপনার রেসপন্সিবিলিটি, এটা বলে অ্যাকাউন্টেবিলিটি। এগুলি যখন আপনি করবেন, তখন আপনি ওই টিমের মধ্যে যতই উইক নক, আপনাকে সবাই বলবে নো আই নিড টু। এখন চলে আসবে 2টা ভাষা, সিম্প্যাথি। এখন আপনার প্রতি আপনার টিম অথবা আপনার লিডারে সিম্প্যাথি চলে আসবে। সিম্প্যাথি কি, নো কাজটা করে নাই, সে বলে দিয়েছে আমাকে প্রোঅ্যাক্টিভলি জানিয়ে দিয়েছে, কতটুকু পারে নাই সে এটাও বলে দিয়েছে, কেন পারে না সেটাও বলেছে, এবং সে মানে তার হেল্প দরকার এটাও সে বলে দিয়েছে। অতএব এই মুহূর্তে তাকে কিছু বলা হলো একেবারে হলো ওটা মানে ব্যাড লিডারশিপ। এই মুহূর্তে যদি আপনাকে কেউ কিছু বলে আর আপনি যদি ইন্টেনশনে না করে থাকেন, তাহলে ওই জায়গায় যদি আপনি বকা খেয়ে থাকেন, তাহলে এটা বল পার্সোনালি আপনাকে সে হিট করতেছে। এবার দেখছেন, একটা বলে হলো প্রফেশনালি হ্যান্ডেল করা একটা সিচুয়েশনকে, আর হলো পার্সোনাল অ্যাটাক করা। আপনার সমস্ত স্টেপ করার পরেও আপনাকে সে পার্সোনালি অ্যাটাক করতেছে, সেটা কিন্তু ওই মুহূর্তে প্রফেশনাল বিহেভিয়ার না। আর সবকিছু করার পরে যে জিনিসটা গ্রো হবে আপনার লিডারের মধ্যে, সেটা বললে সিম্প্যাথি, এবং আপনাকে সাপোর্ট দিবে। আরাজ ভাই, এটা হলো আমার দেখা মতে কেন একটা ম্যানেজার মাইক্রো ম্যানেজ করে থাকে। আর ম্যানেজাররা বেশিরভাগ সময় মাইক্রো ম্যানেজ করে থাকে কারণ সে কিচ্ছু বুঝতে চায় না। ম্যানেজার কখনোই আপনাকে ক্রেডিট দিবে না আপনার সফল হওয়ার জন্য, সে সমস্ত ক্রেডিট নিয়ে নেবে। সমস্ত ভুলের জন্য ম্যানেজার আপনার দিকে চোখ দেখাই দিবে, মানে আপনার চোখের মধ্যে আঙ্গুল দেখাই দেবে, ভুল ইজ ফর ইউ। সাকসেস হওয়ার জন্য সে নিজে নিয়ে নেয়। এই কারণে দেখবেন বেশিরভাগ ম্যানেজার বলে আমি এটা করেছি, আর বেশিরভাগ লিডার বলে আমরা এটা করেছি, আমার টিম এটা করেছে। এগুলি কিন্তু ওয়ার্ডিং ইজ ডিফারেন্ট। আপনার দুইজনের ওয়ার্ড, তাদের স্ট্রাকচার, তাদের বিহেভিয়ার, তাদের কালচারালি লাইক হ্যান্ডেলিং ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। সো তাহলে তো এবার দেখলেন যে শুধু একটা টিম মেম্বার অথবা যে কোনো একটা ইন্ডিভিজুয়ালের আপনার গুড কমিউনিকেশন, আপনার রেসপন্সিবিলিটি, আপনার অ্যাকাউন্টেবিলিটি, আপনার প্রোঅ্যাক্টিভনেস, এগুলি কিন্তু কোনোটাই আপনার কোনো ডিগ্রিতে নাই। কিন্তু এগুলি আপনার প্রত্যেকটা জবে গেলে, যেখানেই যাবেন, শুধু জব না, আপনি যেখানেই যান, আপনার জীবনে যেখানে যায়, প্রত্যেকটা কাজে কিন্তু এগুলি একদম আপনার সাথে ইন্টিগ্রেটেড, এমবেডেড, মানে এগুলি লাগবেই।
এগুলি এগুলি বেশিরভাগ মানে এখন বলি কেন কেন দ্য এশিয়ান যারা লিডারশিপ তারা কেন মাইক্রো ম্যানেজ হয়। আমরা কালচারালি এইভাবে গ্রো হয়েছি। আবার বলে দিচ্ছি, আমরা কালচারে আমাদের গ্রো হয় এখানে, আমরা ইনস্ট্রাকশন শুনি কম, ফলো করি কম, পড়ি কম। এগুলি মোটামুটি আমাদের একটু কিছু প্রবলেম আছে, সবার মধ্যে না, ঠিক আছে। তাতে যেটা হয়, এই তিনটা হওয়ার কারণে একটা টিম কিন্তু সাকসেস হবে না। যখন টিম যদি একসাথে কাজ না করে তখন ওই টিমটা সাকসেস হয় না কিন্তু, ঠিক আছে। একটা একটা প্রেসিডেন্ট কখনোই কিন্তু একটা একটা কোম্পানিকে সাকসেস করে না, কিন্তু একটা প্রেসিডেন্ট একটা ভালো স্ট্র্যাটেজি বিল্ড করে, তারপরে পুরা টিমের মধ্যে সে শেয়ার করে, ইমপ্লিমেন্ট করে, পরে তার নিজস্ব যে লোয়ার লেভেলের যে লিডাররা তারা কিন্তু এটাকে একদম মানে একদম লো লেভেল এমপ্লয়ীদের মধ্যে নিয়ে গিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করে। লিডারশিপ কিন্তু একদম প্রেসিডেন্ট কখনোই গিয়ে মাইক্রো ম্যানেজ করে একটা টিম মেম্বারকে। তাহলে খুব একটা বড় কোম্পানি যখনই দেখবেন যে এটা ভালো সফল হচ্ছে, তখন যেমন ভালো টিম ওয়ার্ক আছে, এখানে এখানে সিম্প্যাথি আছে, এখানে এমপ্যাথি আছে, চ্যালেঞ্জ করে একজন একজনকে, টু দ্য পয়েন্টে চ্যালেঞ্জ করে অথবা এম্পাওয়ার করে একজন একজনকে। যখনই দেখবেন এগুলি নাই, তখনই বুঝবেন যে ওখানে সামথিং ইজ নট রাইট দেয়ার। আচ্ছা, এখন দেখে আমি আমি আপনাকে বলতে যাব, অনেক সময় অনেক ম্যানেজাররা আপনি বলেন যে সব শালা সব কাজ করলাম, তারপরে লোকটা আমার পিছনে লাগা রয়েছে। আপনি কিন্তু শুনবেন এই কথাটা, আমি হলপ করে বলছি, আপনি এটা শুনবেন। সব কিছু ঠিকঠাক করে করলাম, তারপরে সে আমার পিছে লাগা রয়েছে। প্রথমে যেটা করতে হবে, কোথাও যে রিলেশনশিপ ইজ ব্রোকেন, ট্রাস্ট ইজ ব্রোকেন, এটা অর্থ বোঝেন? ট্রাস্ট ইজ ব্রোকেন মিন্স কোনো একটা ঘটনা ঘটছে আপনাদের মধ্যে, যে মানে কাজের যে রিলেশনশিপটা, এটা কিন্তু নাই। সে আপনাকে ব্যক্তিগতভাবে শুধু পোক করতেছে, পোক বলে, কিছু করলে বলে। তো ওই সময় কাজকে প্রায়োরিটি না দিয়ে আপনাকে যেটা করতে হবে, ইগেন এটা লিডার হইতে পারে, ম্যানেজার হইতে পারে। বড় বড় কোম্পানিতে কিন্তু দুজনেরই কিন্তু রিভিউ করা হয়। পারফরমেন্স রিভিউ ইজ বেসড অন দ্য বোথ পার্টি, কারণ ম্যানেজারও আবার ম্যানেজার আছে, লিডারও আবার লিডার আছে, ঠিক আছে। আপনার যেমন আপনাকে রিভিউ করে আপনাকে যেমন ইয়ারলি বোনাস দেওয়া হয় অথবা আপনাকে দ্য রেইজ দেওয়া হয়, এটা কিন্তু আপনার লিডারের জন্য হয়। যখনই দেখবেন যে আপনি সবকিছু করেছেন, এগেন সেখানে কি প্রোঅ্যাক্টিভনেস থাকতে হবে, কমিউনিকেশন থাকতে হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, রেসপন্সিবিলিটি থাকতে হবে। কন্টিনিউয়াসলি প্রত্যেকটা কাজে যখন এই লাইফ সাইকেলটা থাকবে, তারপরে যখন দেখবেন যে আপনার সাথে তার সাথে যাচ্ছে না, তখন বুঝবেন যে সামথিং ইজ নট রাইট। তখন সাথে তার সাথে ব্যক্তিগতভাবে আপনি অবশ্যই আমরা অ্যানালাইজ করুন ঘটনাটা ঘটলো কি, ঠিক আছে। আপনি যখন দেখবেন যে এখানে আসলে ব্যক্তিগত হচ্ছে, তখনই দেখবেন যে আপনি ওখানে ইমপ্রুভ করতে হবে। এই কারণে আমি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আপনি যদি বিলিয়ন ডলার টেকনোলজি বিল্ড করেন, ঠিক আছে, যদি ওই মানুষগুলি যে মানুষগুলি ওটাকে অপারেট করবে, চালাবে, যদি ওরা যদি স্যাটিসফাই না থাকে, ওই টেকনোলজি মানে টুমোরো কলাপস করবে, অথবা ওটাতে ভালো প্রোডাক্টিভিটি আসবে না, অথবা ওইখানে গ্যাঞ্জাম থাকবে। আপনি হয়তো দেখেন না যে বড় বড় কোম্পানিতে যে মানে এটা বিলিয়ন ডলার কোম্পানি, দেখেন না। আসলে যদি আপনি একটু ভিতরে ঢুকেন, এদের সমস্যা, ঠিক আছে, আপনি যদি মানে 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 জিরার বাগ লাইফ সাইকেল ক্রিয়েট করেন, সমস্যা শেষ হবে না। কিন্তু এটা আমরা বুঝি না দূর থেকে, কারণ কি একটাই, কারণ ওরা বড় কোম্পানি, ওরা বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করতেছে, এটা কোনো ব্যাপারে না, প্লাস এগুলি পার্ট অফ দ্য জব। আচ্ছা, এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার যদি ওই রকম কোনো পরিস্থিতিতে পড়ে যান, আমি এমনও দেখেছি। আচ্ছা, আমি আগে আমারটা বলি। আমি একটা লিডার দেখেছি খুবই ভালো, চুপচাপ চুপচাপ চুপচাপ, ঠিক আছে, সে ভালো লিডার, সে মাইক্রো ম্যানেজ করে না, কিন্তু সে আমার কোনো কাজে বুঝে না। কি বুঝলেন? তাকে কি এটা বলা হলো ফেভারিটিজম। ফেভারিটিজম লিডারশিপ মানে তাকে লিডার বানানো হয়েছে। ওই ওই যে প্রথম প্রথম যে সেন্টেন্সটা বলেছি, সে লিডার হয়েছে মানে তাকে বলা হয়েছে কোম্পানি স্ট্রাকচার যে মাইক্রো ম্যানেজ করবা না, লোকজনকে কিছু বলবা না, এটা করবা না। তাকে কি মোটামুটি একটা একটা পদবি দেওয়া হয়েছে, কিন্তু সে ওই এরিয়াতে, যে এরিয়াতে সে লিড দিবে, ওই এরিয়ার কাজ সম্পর্কে সে কিচ্ছু জানে না। আমি বলি এই কান দিয়ে, তার চলে যায় এই কান দিয়ে, সে কিচ্ছুই বোঝে না। এই রকম লিডারশিপ আন্ডারে যদি সে কিন্তু ব্যক্তিগতভাবে ভালো, ব্যক্তিগতভাবে সে ভালো, সে হ্যান্ডস অফ, হ্যান্ডস অফ, হ্যান্ডস অফ। অনেক সময় সামনে লিডার হ্যান্ডস অফ ভার্সেস হ্যান্ডস অন। লিডার হইতে অনেক সময় হ্যান্ডস অফ হইতে আপনাকে, কারণ কি আপনি যদি হ্যান্ডস অন হন, তাহলে তো আপনি আপনার লিডারশিপের যে কাজগুলো এগুলি করতে পারবেন না। বাট স্ট্যান্ডার্ড প্রসিজার হচ্ছে আপনাকে ব্যালেন্স করতে হবে। এজ এ টেকনিক্যাল লিডার হইতে আপনাকে ব্যালেন্স করতে হবে, কিছু হ্যান্ডস অন রাখতে হবে, কিছু লিডারশিপ রেসপন্সিবিলিটি ফুলফিল করতে হবে।
তো ওই লিডার আন্ডার যখন কাজ করবেন, যে সে ভালো লিডার কিন্তু সে কিচ্ছু বোঝে না, এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের হয়, সে কিন্তু আসলে ম্যানেজার। আন্ডার দ্য হুড অফ দ্য লিডারশিপ সে আসলে ম্যানেজার। হয়তোবা সে ওয়ার্ডগুলি হয়তো ম্যানেজারের মতো ব্যবহার করে না, এই জিনিসগুলো হয়তো ভালো, কিন্তু সে কিন্তু তার থেকে কিন্তু আপনি কোনো বেনিফিট পাচ্ছেন না। ওই রকম লিডারশিপের, সো কল লিডারশিপের আন্ডারে যদি আপনি কাজ করেন, ইউ উইল বি ইন ট্রাবল। এখন কি করবো ওইখানে কাজ করতে হলে? আনফর্চুনেটলি আপনার কিছু করার নাই। কারণ কি বলবো, ওই যে বললাম, একটা ম্যানেজারের লিডার হইতে হলে তাকে ওই জায়গায় আসতে হবে, মানে ওই এরিয়াতে আইসা কাজ করতে হবে, পেইন পয়েন্ট কি শিখতে হবে, কাজের জন্য সময় দিতে হবে, কাজটা কি এটা বুঝতে হবে, কাজটা কিভাবে করে এটা জানতে হবে। এটা কিন্তু তার জন্য একটা ট্রান্সফরমেশন, এটা কিন্তু সে করবে না। কিন্তু একটা লিডার ম্যানেজার হওয়ার জন্য ইজি, তাকে শুধু কিছু হিউম্যান স্কিল থাকতে হবে, কিভাবে এক্সপেকটেশন সেট আপ করতে হবে, কিভাবে কমিউনিকেট করতে হবে, কিভাবে ওয়ান অন ওয়ান কথা বলতে হবে, কিভাবে এম্পাওয়ার করতে হবে, কিভাবে ফলো আপ করতে হবে, কিভাবে মানে চ্যালেঞ্জ করতে হবে, কিভাবে চ্যালেঞ্জ দিতে হবে, কিভাবে টু দ্য পয়েন্টে কথা বলে একজনকে ধরতে হবে, ঠিক আছে, কিভাবে কনফ্রন্টেশনে নিতে হবে। একটা লিডারশিপ, একটা লিডার কিন্তু এগুলি পারবে ইজিলিতে, কারণ তাকে জাস্ট হিউম্যান ম্যানেজমেন্ট স্কিলটা 3 থেকে 6 মাস শিখে নিলে, মানে শিখলে হবে, শিখলে কি সে অ্যাজ হি গোজ হি ক্যান ডু দিস। কিন্তু একটা ম্যানেজার পারবে না। একটা ম্যানেজার যতই লিডারের মানে মানে ছাতা ব্যবহার করে চলুক না কেন, সে পারবে না। কারণ কি, মেইন যে এরিয়া, মেইন যে কাজের এরিয়াতে, মানে অফকোর্স এন্ড অফ দ্য ডে আপনার তো একটা প্রোডাক্ট ডেভেলপ করতেছেন, তাই তো, একটা এরিয়াতে কাজ করতেছেন। যদি তার ওই এরিয়াতে আইডিয়া না থাকে, আর যাই হোক, সে আপনাকে, আপনার তার প্রতি, তার সাথে কাজ করে প্রোডাক্টিভ কোনো কিছু পাবেন না। এই তো, ওকে। সো আপাতত এটাই আর কি, মানে আমার ব্যক্তিগত মতামত থেকে এটাই বুঝলাম। লিডার পজিশনগুলি, ম্যানেজার পজিশনগুলি মোটামুটি অনেক কোম্পানিতে ট্রান্সফার হচ্ছে টু দ্য টেকনিক্যাল লিডারশিপ হিসেবে, অথবা তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, এটা একটা হবে। তারপর হচ্ছে আপনার অনেক 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 লিডার আছে, তাদের টেকনিক্যাল নলেজ নেই, তাদেরকে ট্রান্সফর্ম করা হচ্ছে এজ এ টেকনিক্যাল লিডার। আমি আপনাকে বলি, একটা এক্সাম্পল বলি। আমি যখন কুইকেন লোন ছেড়ে দিয়েছি, বড় কোম্পানি যখন ছেড়ে দিবেন, তখন আপনাকে এইচআর আপনাকে ডাকবে, ডেকে আপনার সাথে ওপেন, আপনাকে, আপনার সাথে কথা বলবে, যে আপনাকে ফিডব্যাক দেন কোম্পানি সম্পর্কে। সবসময় ফিডব্যাক দিয়ে আসবেন, সব সময় ফিডব্যাক দিয়ে আসবেন, কখনোই ফিডব্যাক হোল্ড করবেন না। কারণ কি, ফিডব্যাক ইজ এ গিফট ফর দ্য কোম্পানি, বিকজ ওই কোম্পানি গ্রো হওয়ার জন্য অনেক ইম্পর্টেন্ট। কারণ কি, আপনার ভাই, আপনার যখন আপনার চাচাতো ভাই, আপনার খালাতো ভাই, অথবা আপনার লেভেলে একটা লোক যখন ওই কোম্পানিতে যাবে, যদি ওই কোম্পানি না জানে মানে সে কি ভুল করতেছে, তাহলে কিন্তু পরের যে লোকগুলো যাবে এরা কিন্তু গ্রো হবে না, এরা কিন্তু সেম স্ট্রাগল করবে। এখানে সব সময় কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিয়ে আসবে, টু দ্য পয়েন্ট। কখনোই কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করতে যাবেন না। ব্যক্তিগত আঘাত এন্ড দ্য ফিডব্যাক ইজ নট দ্য সেম থিং। ব্যক্তিগত আঘাত হলে তাকে মানে ব্যক্তিগতভাবে মানে হেয় প্রতিপন্ন করা হোয়াট এভার। আর কনস্ট্রাকটিভ ফিডব্যাক হচ্ছে টু দ্য পয়েন্টে, একটা স্পেসিফিক পয়েন্টে বলবেন যে এই দিন এই ঘটনা ঘটছে, এই ঘটনাতে আমি এইভাবে করেছি, কিন্তু সে এখানে ইমপ্রুভ করে নাই। আমার মতে যদি সে এই এরিয়াতে ইমপ্রুভ করে, তাহলে কোম্পানির জন্য ভালো হবে, তার জন্য ভালো হবে, তার আন্ডারে যারা কাজ করবে তাদের জন্য ভালো হবে। এটাকে বলা হলো স্পেসিফিক ফিডব্যাক, কনস্ট্রাকটিভ ফিডব্যাক। আমি ফিডব্যাক দিয়েছি কুইকেন লঞ্চে বের হওয়ার আগে, ফিডব্যাকগুলি শুনেন। আমি বলেছি, কাউকেই কোনো কোনো কাউকেই লিডারশিপে প্রমোট করা উচিত হবে না যতক্ষণ পর্যন্ত সে ওই এরিয়াতে কাজ না করবে, ওই এরিয়াতে ট্রান্সফর্ম না হবে। গুড নিউজ, কুইকেন লঞ্চ সেটাই করতেছে। কারণ কি, তারা বুঝে গেছে যে ইয়াস, লিডারশিপ ইজ নট এ স্কিল, ইট ইজ এ কালচারালি চেঞ্জ। এখানে টেকনিক্যাল আপনার থাকতে হবে, ঠিক আছে। আমি 7-8 জনের সাথে, আমার ফ্রেন্ডের সাথে কথা বলছে ইয়াস, কুইকেন লোন যেটা করতেছে, কাউকেই কোনো পজিশন দিচ্ছে না যতক্ষণ পর্যন্ত সে ওই পজিশনে ট্রান্সফর্ম হবে 3 থেকে 6 মাস বিহাইন্ড দ্য সিন। যদি কখনো লিডার হইতে চান, প্রথমেই যেটা করতে হবে, আপনি যে এরিয়াতে লিডার দিবেন, ওই এরিয়াতে আপনাকে পুরোপুরিভাবে কাজ করে আসবেন। কাজ করে পজিটিভ, নেগেটিভ, পেইন পয়েন্ট কি, নন পেইন পয়েন্ট কি, কিভাবে চালাতে হয়, এগুলি পুরা টেকনিক্যালি হ্যান্ডস অন নিয়ে আসবেন। আসার পরে আপনি লিডার হবেন। লিডার হওয়ার পর আপনাকে যে কাজগুলি করতে হবে, কিছু ম্যানেজারিয়াল স্কিল আপনাকে বিল্ড করতে হবে। ম্যানেজারিয়াল স্কিল অনেকভাবে বিল্ড করা যায়। একটা হলো
মানে আপনি দেখে দেখে শিখবেন কাউকে, কিছু বই পড়বেন, তারপরে কিছু ইউটিউব ভিডিও দেখবেন, নিজের কিছু স্ট্র্যাটেজি থাকবে, এটা করবেন। কিন্তু ইনফ্যাক্ট যেটা করবেন সেটা হচ্ছে অন্যের কথা শুনবেন। এটা আবার কি বললো? ম্যানেজার কখনোই কারো কথা শুনে না, মনে রাখেন। ম্যানেজার হলো লাইক পুতিন, ঠিক আছে? কারো কথা শুনবে না, অথরিটেরিয়ান পার্সন, ঠিক আছে? কারো কথা শুনবে না, কারো কথা বিশ্বাস করবে না। ডোনাল্ড ট্রাম্প কারো কথা শুনবে না, মানে এটা হলো ম্যানেজার। লিডার, সে জানে তার লিমিটেশন আছে, সে জানে আমার থেকে অন্যের বুদ্ধি ভালো থাকতে পারে, সে জানে বেশি কথা শুনলে, অন্যের আইডিয়া শুনলে একটা ভালো আইডিয়া পাওয়া যাবে, সে জানে অন্যদেরকে এম্পাওয়ার করতে দিলে সে পরিশ্রম করবে প্রজেক্টটার মধ্যে, সে জানে আমি যদি এই লোকটাকে এম্পাওয়ার করি, যখন আমি জিনিসটা ইমপ্লিমেন্ট করব তখন আমি তার থেকে সাপোর্ট পাবো। এটা কিন্তু সুন্নাহ, জানেন? আপনি যদি ভালো লিডার হতে চান, আপনি আর কাউকে ফলো করার দরকার নাই, ব্যক্তিগতভাবে যদি আমাদের নবীকে ফলো করেন তাহলে কিন্তু যথেষ্ট। উনি কিন্তু ভালো লিডার ছিল। আল্লাহর প্রদত্ত জিনিসগুলির পরে উনি কিন্তু একসাথে বসে সাহাবীদের সাথে বসে কিন্তু পরামর্শ করে, এই যে শুনছেন, পরামর্শ করে কিন্তু কাজ করত। ভালো লিডারশিপ হওয়ার জন্য, অন্যদের থেকে কাজ আদায় করার জন্য, অথবা একটা একটা টিমে একটা কাজ শেষ করার জন্য যত বেশি আরেকজনকে এম্পাওয়ার করবেন, যত বেশি তাদের সাথে পরামর্শ করবেন, তত বেশি আপনি ওই প্রজেক্টে ভালো করবেন। অথবা আপনি একটা সেলফ স্যাটিসফ্যাকশন, যদি ফেল হন, সবাই কিন্তু ইকুয়ালি ফেলটা নিজেদের ঘাড়ের মধ্যে নেবে। হ্যাঁ, ফেল হওয়াই স্বাভাবিক, তাই না? আমরা তো সবকিছু সাকসেস হওয়ার জন্য আমরা কিন্তু করি না। জীবনে কিন্তু সবকিছু আমরা সাকসেস হওয়ার জন্য করি না, এটা ভুল। আমরা অনেক কিছু করি লেসন লার্ন, বিগ লেসন লার্ন, গ্রো হওয়ার জন্য। সো যদি ভালো লিডার হইতে চান, যদি সিম্পেথি এমপ্যাথি কি বুঝতে চান, যদি কমিউনিকেশন কি জানতে চান, প্রথমে যেটা করতে হবে, আপনি কিছু সুন্নাত মানতে হবে, সুন্নাহগুলি পড়ে নেবেন, এরপরে যাবেন দুনিয়ার লিডারশিপে। একটা লিডারশিপের, একটা ম্যানেজার অথবা লিডারশিপের মেইন প্রবলেম বলে, লিডার অথবা ম্যানেজার হুএভার অনেক ব্যস্ত আপনার কথা শোনার জন্য, অনেক ব্যস্ত, সে আপনার কথা শুনবে না। এবার বসে থাকবে, আপনার এখানে শুধু বলতেছেন, শুধু বলতেছেন, সে কিচ্ছু শুনে নাই। কারণ কি? ইউ আর নট হিজ প্রায়োরিটি। আমরা অনেক সময় করি, বাই দ্য ওয়ে, সরি, আমরা বাসা বাড়িতে এগুলি করি, আমিও করি মাঝে মাঝে, ঠিক আছে? আমার সাথে আমার ওয়াইফের ঝগড়া মাঝে মাঝে, যে আমার কথা শুনোস না কেন, আমি ওই যে বেশি ব্যস্ত অন্য কাজ নেই। দিস ইজ নট এ গুড প্র্যাকটিস। প্রথমে লিডার হইতে হলে যে জিনিসটা করতে হবে, তার দিকে তাকাই থাকতে হবে, তার কথা একদম শুনতে হবে। জানেন এটা কে করছে? এটা আমাদের নবী করে গেছে, যে যখনই কারো কথা শুনবে একদম তার দিকে তাকাই থাকবা, চোখ দিয়ে তাকায় তার কথাগুলি শুনবা। ইট মিনস, ইট শোজ ইউ আর এঙ্গেজ, ইউ আর ইনভলভ। দেখবেন বেশিরভাগ লিডার আপনাকে প্রায়োরিটি দিচ্ছে না, আপনি কথা বলতেছেন, সে কিচ্ছু শুনবে না, এবার শুনবে ফোনে। ইজ নট গুড লিডার। কারণ কি? আপনি যেটা বলছেন সেটা তার কেয়ারের মধ্যে নাই, এটা তার প্রায়োরিটি লিস্টে নাই, এটা তার জন্য ইম্পর্টেন্ট না। ব্যাড লিডারশিপ। যদি ভালো লিডার হইতে চান, সবসময় ফলোয়ারদের কথা শুনবেন একদম কান দিয়ে, একদম তার চোখের দিকে তাকায় থাকবেন, অথবা তার দিকে তাকাই থাকে কথা শুনবেন, কোশ্চেন করবেন। ভালো লিডার অথবা ভালো ফলোয়ার হওয়ার জন্য দুইটাই করতে হবে, আপনাকে কোশ্চেনগুলি করতে হবে। ব্লাইন্ডলি কোনো কিছু ফলো করার আপনাকে দরকার হবে না। এগুলি হলে আপনি যেটা যেটা প্রবলেম হবে, যখন ব্লাইন্ডলি কোনো কিছু করতে যাবেন, যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে, আপনি যখন এক্সিকিউশন করতে যাবেন, বিকজ আপনি ওভার কমিটেড, ব্লাইন্ড ফলোয়ার মিনস ওভার কমিটেড, লেস এক্সিকিউশন। আর যখন ক্লারিফাই করবেন, ক্লারিফাই মানে হলো আপনি কাজটা বুঝে, শোনার পরে বুঝছেন, বুঝার পরে কোশ্চেন করেছেন, কোশ্চেন করে মানে মেক শিওর যে আপনি কাজটা র্যাপ আপ করবেন, আপনি বুঝার পরে এই জিনিসটা যখন করবেন, ওকে, 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 শুধু ওকে ওকে মারতেছেন, এই ওকে ওকেতে আপনাকে ব্যাক ফায়ার করবে, ঠিক আছে? এটাও করতে যাবেন না, যে ফলোয়ারও করতে যাবেন না, এজ এ লিডারও করতে যাবেন না। কাজটা শুনবেন, আগে শুনবেন, শুনে ক্লারিফাই করবেন, কোশ্চেন করবেন, কোশ্চেন করে বুঝবেন, দেখবেন যে ঘটনা ঘটে গেছে। হাউ ক্যান ইউ রিয়াক্ট হোয়াইল লিডার্স আর ম্যানেজার ডু নট রিয়াক্ট এজ দে শুড ডু? ওকে, সাইমা ভালো কোশ্চেন করছে। আমি বলে কিছু টেকনিক আছে। যখন আপনি প্রফেশনালি মিটিং সেট আপ করবেন, ওয়ান অন ওয়ান মিটিং সেট আপ করবেন, মিটিং সেট আপ করে সেখানে এজেন্ডা রাখবেন যে আপনি কোন এজেন্ডা নিয়ে কথা বলবেন।
সেই এজেন্ডার মধ্যে আপনি স্পেসিফিক পয়েন্ট নিয়ে স্টোরি কথা বললেন যে আমি এই জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছি, তখন দেখবেন আপনি দেখেন সে কিভাবে করতেছে। ভুলেও তাকে ব্যক্তিগতভাবে আঘাত করতে যাবেন না, আপনি জাস্ট আপনার পেইন পয়েন্টটা বলবেন, প্লাস আপনি মানে উইলিংলি হেল্প চাইবেন যে আমি এখানে যে ঘটনাটা ঘটাচ্ছি আমার এখানে কি করা দরকার ইমপ্রুভ করার জন্য। মানে তাকে এঙ্গেজ করবেন মানে প্রবলেমের মধ্যে। এগেন এটা ডিপেন্ড করে মানে সার্কামস্টেন্সেস কেমন। ভুলেও যাবেন না লিডারের সাথে, কখনো ভুলেও যাবেন না লিডার যখন কাজ করে মানে ঘাড়ের উপর যাবেন না একটা কথা বলতে, এগুলি করতে যাবেন না। সবসময় চেষ্টা করবেন যদি আপনার মানে ইম্পর্টেন্ট কোনো কথা থাকে, মানে কিছু একটা পয়েন্ট আপনার জন্য একদম রেডি থাকে, একটা সুন্দর করে প্রফেশনালি একটা 30 মিনিটসের একটা মিটিং সেট আপ করবেন, কিছু এজেন্ডা নিয়ে যাবেন, কিছু একটা পয়েন্ট লিখে নিয়ে যাবেন, নোটপ্যাডে কিছু পয়েন্ট লিখে নিয়ে যাবেন, তখন সুন্দর করে তার সাথে কথা বলবেন। মেক শিওর তার মুডটা সম্পর্কে জানবেন। মুডটা জানার জন্য মিটিংটা এমনভাবে সেট আপ করবেন, আগেই কমিউনিকেশন স্টার্ট করবেন যে কি কি নিয়ে মানে সে কেমন আছে, ফ্যামিলি কেমন যাচ্ছে, আমাদের কাজ কেমন যাচ্ছে, এগুলি নিয়ে কথা বলবেন। ঠিক আছে। আবার অনেক সময় অনেক লিডার আছে করে কি সে মানে কোনো এজেন্ডা সেট আপ করে না। ব্যাড এজেন্ডা সেট আপ করা না করা মানে হলো যে মানে আপনি জানেন আপনাকে বিব্রত পরিস্থিতিতে ফেলে দিয়েছে একটা পয়েন্ট এনে, সে আপনাকে বলছে এই পয়েন্ট নিয়ে কথা বলে, আপনি আসলে কোনো প্রিপেয়ার নাই। যদি এইরকম পয়েন্ট নিয়ে কথা বলে আপনাকে মানে আটকায় দেয়, তখন বলো যে ওকে থ্যাংক ইউ ফর ব্রিঙ্গিং দিস পয়েন্ট, আই নিড সাম টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইট, আই নিড টু প্রসেস ইন মাই মাইন্ড টু রেসপন্ড টু ইউর কোশ্চেন। অ্যাগেন সাইমা অনেকভাবেই কাজটা করা যায়, অথবা ডিপেন্ড করে সার্কামস্টেন্সেস। আপনার যদি স্পেসিফিক রিয়েক্ট করেন, ওই যে বললাম যে রিয়েক্ট করার কারণে ওই আপনার ওই কাজটা সে আপনার প্রায়োরিটি দিচ্ছে না, এটা একটা কারণ। অথবা ওই কাজটার সম্পর্কে সে অবহিত না, অথবা মানে তার সাথে আপনার রিলেশনশিপ ইজ ব্রোকেন, অথবা অন্য অন্য আপনার সম্পর্কে তার সাথে বলেছে যে আপনি যেটা বলেন না শোনার জন্য। অনেক কারণ আছে। ইট মিনস এই রিয়েক্ট মিনস রিলেশনশিপ ইজ ব্রোকেন। এই রিয়েক্ট না করা মানে হলো যে রিলেশনশিপ ইজ ব্রোকেন, দ্যাটস সিম্পল। কথা কি বুঝতে পারছি? ওকে, সো মানে রিয়াক্ট না করা মানে আপনার রিলেশনশিপ ব্রোকেন। এটাকে আপনার ইয়া করার জন্য ব্যক্তিগতভাবে যাবেন যে মানে আপনি কি 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 জিনিসগুলি করলে আপনার মোটামুটি যে রিলেশনশিপটাকে আপ করা যায়। আমি এটা নিয়ে খুব মানে ইম্পর্টেন্ট, সবসময় আপনার ম্যানেজারকে জানতে হবে, লিডারকে জানতে হবে সে কি পছন্দ করে কি করে না, তার কথা আগে শুনতে হবে, তার জিনিসগুলি আগে ফুলফিল করতে হবে। তারপরে যে আপনি স্লোলি স্লোলি মানে রিলেশনশিপ বিল্ড করার পরে, ট্রাস্ট বিল্ড করার পরে আপনি দেখবেন যে ঘটনাটা ঘটে গেছে। অনেকে বলবেন ওয়াও ম্যান, my manager does not like me at all and she likes that person, কারণ কি kiss the feet এটা মানে হচ্ছে kiss the manager feet। এটা মানে হচ্ছে যে প্রথমে কোনো কোম্পানিতে গেলে, কোনো ম্যানেজার সাথে গেলে আপনি প্রথমেই নিজে নিজে মুখ ওপেন করার দরকার নাই। তার কথা শুনেন, সে কি চাচ্ছে, তার এক্সপেকটেশনটা শুনেন। যদি দেখেন যে তার মধ্যে কিছু গ্যাপ আছে, তখন আগে কথাবার্তা শুনেন। আচ্ছা, হোয়াট শুড উই ডু উই ক্যান রিভাইভ দ্য ব্রোকেন রিলেশনশিপ। ব্রোকেন রিলেশনশিপ রিভাইভ করার জন্য বিভিন্ন ওয়েতে করা যায়। নাম্বার ওয়ান, অনেক সময় করা যায় না, আনফরচুনেটলি সাকস, অনেক সময় করা যায় না। ভালো ভালো কোম্পানিতে আপনাকে টিম চেঞ্জ করার সুযোগ দেয়। আচ্ছা, ব্রেক করার জন্য প্রথমে যে জিনিসগুলি যখন ব্রোকেন হয়েছে, এখন ফর দ্য সেক অফ কাজের জন্য অথবা মানে 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 প্রজেক্টের জন্য, ঠিক আছে, কাজ টিকে রাখার জন্য অথবা কাজটা পছন্দ করা, তখন শুনবেন যে আচ্ছা ঠিক আছে আমার অ্যাপ্রোচটা তো রাইট ছিল না, মনে হচ্ছে মানে তোর অ্যাপ্রোচটা আমি মানি নাই। প্রথমেই বলবেন যে তোর কোন কোন অ্যাপ্রোচ আছে আমাকে বল, তার এক্সপেকটেশনটা জানবেন, সে কিসে প্রায়োরিটি চেঞ্জ সেটা জানবেন, ওই প্রায়োরিটি নিয়ে আসলে কাজ করবেন। বিশ্বাস করেন আপনি যদি ট্রাম্পের প্রায়োরিটি নিয়ে কাজ করেন ট্রাম্পের ক্যাবিনেটে, ট্রাম্প আপনাকে ফায়ার করবে না। কিন্তু আপনি দেখছেন যে ট্রাম্পের প্রায়োরিটি ইজ নট গুড প্রায়োরিটি, আপনি যখনই মুখ ওপেন করছেন, হা করছেন, ট্রাম্প বলবে লেট ইউ গো। ব্রোকেন রিলেশনশিপ মানে কি, যখন এই রিলেশনশিপ ব্রোকেন তার মানে কি সে হি ইজ এ অথরিটেরিয়ান লিডার অথবা অথরিটেরিয়ান ম্যানেজার। আপনি অ্যাজ এ টিম মেম্বার আপনি তার সাথে এগ্রি না, তার যে এজেন্ডা এটা ফুলফিল করছেন না, তার কারণে রিলেশনশিপ ইজ ব্রোকেন। আপনি যেটাই করবেন সেটাই ভুল ধরবেন। আমার মতে যেটা করা যায় সেটা হচ্ছে আপনি প্রথমেই তার এক্সপেকটেশন জানবেন, সে কি চাচ্ছে সেটা জানবেন, সেটা করা শুরু করবেন, সেটা রিভিউ করবেন, তাকে এঙ্গেজ করবেন, তাকে ইনভলভ করবেন। তারপরে দেখবেন যে সে ফিল করবে ইয়েস মাই ফলোয়ার্স ট্রাস্ট মি অ্যাজ এ লিডার অর রেসপেক্ট মি অ্যাজ এ লিডার। দেখবেন যে আস্তে আস্তে ইমপ্রুভ হবে। আর যদি ব্যক্তিগত পর্যায়ে চলে যায় যে
সায়মার কথা শুনতে গেলে সায়মা বিকাম দ্য লিডার, আই বিকাম দ্য ফলোয়ার, বিকজ সায়মা আমার থেকে অনেক বেশি জানে, সায়মা তো আমাকে দিবে। তখন কিন্তু এটা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে চলে গেছে, এই মুহূর্তে কাজ হবে না, এই মুহূর্তে আপনাকে রাস্তা খুঁজতে হবে, ঠিক আছে? আর না আপনাকে ওর আন্ডারে কাজ করে ও সে যেটা চাচ্ছে ঠিক এটাই করতে হবে, এই তো। সো এনিওয়ে, ভালো টপিক, 10টা বাজে, 1 ঘন্টা অনেক যারা সময় দিয়েছে। আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করেছি, এটা কোনো বইয়ের ভাষা না, আমি কোনো বই থেকেও পড়ি নাই, কিছু পড়েছি ব্লগ থেকে, কিছু নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, প্লাস অ্যাজ এ লিডার আমি আমার ভাবে যদি বলতে যাই, আমি নিজে ফলো করি। আমি আমার কোম্পানি যেভাবে চালাই, আমি নিজেই 16-17 ঘন্টা কাজ করি, আমি নিজেই ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত কাজ করি। আমি কাউকে বলি না যে তুমি এসে বসে থাকো, যদি আমি নিজে বসে না থাকি, ঠিক আছে? তারপর আমি নিজেই রেসপন্সিভ, আমি কাউকে বলি না তুমি খুব ভালো কমিউনিকেট করো, আমি যদি নিজে ভালো কমিউনিকেট না করি। তো আমার আমার আমি যেগুলি বলেছি এগুলো আমি নিজেই করি, এগুলো যেন আমি নিজেই করার চেষ্টা করে। আমি এমন ভাবে মানুষকে কনফ্রন্ট করে মাঝে মাঝে, ঠিক আছে, তার পেট ব্যথা শুরু হয়ে যায়, আমি জানি, ঠিক আছে? সে ভয় পায়, ভয় পাওয়ার পরে সে আবার বুঝে যে ওয়াও, আমাকে কনফ্রন্টেশনে না হয়েছে বিকজ আই এম ডুইং সামথিং রং, ঠিক আছে? আপনাকে অনেক সময় আপনাকে ম্যানেজাররা কনফ্রন্টেশন নেবে, আপনি অনেক সময় উল্টা পাল্টা রিজন দেখাবেন, ঠিক আছে? মানে আপনি ডিফেন্সিভ হয়ে যাবেন। ম্যানেজার লিডার যখন আপনাকে কনফ্রন্টেশনে নেবে, ডিফেন্সিভ হওয়ার দরকার নাই, বুঝেন যে সে একটা সেন্টিমেন্ট নিয়ে আসছে, এবার রাইট অর রং, মেনি টাইমস বুঝবেন যে রং, কিন্তু সে কিন্তু একটা সেন্টিমেন্ট নিয়ে আসছে, কিন্তু তার একটা এজেন্ডা ছিল, ওই এজেন্ডাটা ফুলফিল হয় নাই। অতএব প্রথমে যেটা করবেন না, ডিফেন্সিভ হওয়ার দরকার না, চুপচাপ শুনবেন, শুনে দেখবেন যে এখানে একটা লেসন লার্ন আছে, প্রত্যেকটা ঘটনার মধ্যে একটা লেসন লার্ন আছে। ইদার ম্যানেজারের কথা আপনি বুঝেন নাই, আপনি বুঝার জন্য চেষ্টা করেন নাই, এই কারণে সে খেপছে, এই কারণে সে আপনার কাছে ধরছে, আর আপনি ডিফেন্সিভ হয়েছেন, কারণ কি আপনি মানে আমি তো ভুল করি নাই, না এটা করার দরকার নাই। বুঝবেন যে সে একটা সেন্টিমেন্ট নিয়ে আসছে, আমার জন্য লেসন লার্ন হলো, ঘটনাটা যেন না ঘটে, নেক্সট টাইমে তার সাথে মানে কোনো কিছু করার আগে আমি তার সাথে কমিউনিকেট করবো প্রপারলি, তারপর হলে আমাকে মানে জিনিসগুলি লিখে রাখবো। বেশিরভাগ সময় ম্যানেজার লিডাররা এক্সপেক্ট করে আপনি জিনিসগুলি ভালো করে বুঝেন, লিখে রাখেন, কমিউনিকেট করেন, রেসপন্সিবল হন, অ্যাকাউন্টেবল হন, এগুলি করলে হয়ে যাবে আর কি। Okay, thank you. Potential and realistic points you understood and gave good explanation. Thanks again. Thanks, Saima. খুব ভালো লাগলো। আরিফ ভাই, ওয়ালাইকুম আসসালাম। জুনায়েদ ভাই কমিউনিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার জুনায়েদ ভাইকে আমরা একটা ফেসবুক লাইভে নিয়ে আসবো। জুনায়েদ ভাইয়ের ভীষণটা অনেকটা আমার মতো, যে কমিউনিটি অনেক পিছনে আছে, আমরা কমিউনিটিকে বলবো কোথায় কোথায় যাওয়া দরকার, কোথায় কোথায় ফোকাস করা দরকার, তাতে আমাদের ইয়ং জেনারেশনে উপকার হবে, প্লাস আমাদের যারা প্যারেন্টস আছে তাদের উপকার হবে। জুনায়েদ ভাই আর আমি হয়তো আগামী সপ্তাহে অথবা যে কোনো একটা সপ্তাহে চলে আসবো। আমেরিকান বাংলা নিউজ পেপার মাধ্যমে আমরা আর একটা ইয়েতে চলে আসবো, লাইভে আসবো, সেটাতে হাইলাইট করব যে ডেভঅপস ইঞ্জিনিয়ার কেন ইম্পর্টেন্ট, বিভিন্ন কোম্পানিতে কিভাবে অটোমেশন ইঞ্জিনিয়াররা ডেভঅপস ইঞ্জিনিয়ার ট্রান্সফর্ম হচ্ছে, যেটা আমি 3 মাস আগ থেকে বলছি যে অনেক পজিশন ডেভঅপস ইঞ্জিনিয়ার হওয়া দরকার, হওয়া একদম ইজি। যেটা উনি বললো যে ওনার কোম্পানিতে ওনাদেরকে বলছে যে ডিসেম্বরের মধ্যে ইউনিট টু বি ডেভঅপস ইঞ্জিনিয়ার। ইটস এ রেড ফ্ল্যাগ, তাই না? আপনি যদি অটোমেশন ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, খুশিতে ঠেলায় খুব ভালো আছেন, প্লিজ বলে রাখে, আজকের যে মডার্ন ডেভেলপমেন্ট হচ্ছে, এখনো মিলিয়ন অফ ওয়েব অ্যাপ্লিকেশন আছে যারা মনোলিথিক স্টাইলে ডেভেলপ করা, ওখানে এখনো গুই অটোমেশনের দরকার আছে। মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে গুই অটোমেশনের দরকার মাত্র 20%, গুই অটোমেশনের দরকার নেই। সেখানে ইউনিট টেস্টিং অটোমেশন এবং দ্য এপিআই অটোমেশন ক্যান হ্যান্ডেল দ্য হোল সিনারিও। 70% গুই অটোমেশনের দরকার হবে না, কিন্তু গুই অটোমেশন আপনাকে জানতে হবে, কারণ এটা আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানার জন্য আপনাকে হেল্প করে, আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট জানার জন্য হেল্প করে, প্লাস অফকোর্স 20% টেস্টিংও দরকার হবে। কিন্তু গুই অটোমেশন করে যে আপনার জব পাবেন, অথবা আপনি সেখানেই যে আপনার একটা মানে ঘটনা ঘটায় ফেলবেন, সেই দিন শেষ। যখনই মানে ওল্ড ওয়েব অ্যাপ্লিকেশন যাওয়ার পরে আপনাকে যারা শিখাচ্ছে, আমি বলে দিচ্ছি আপনাকে, যারা শিখাচ্ছে তারাও কিন্তু জানে যে গুই অটোমেশনের থেকে এপিআই অটোমেশনের ভ্যালু 80% বেশি, ওরা কিন্তু নিজেরাও জানে। আর ওরা যারা করে ওরাও জানে যে এখানে কোনো ভ্যালু অ্যাড করতে পারতেছে না, এখানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ইজ হাই, তারপরে স্যাটিসফ্যাকশন ভালো না, তারপর আপনার মানে অ্যাপ্লিকেশনটা ভালো বুঝেন না,
আর্কিটেকচারগুলি ভালো বোঝেন না, এগুলি অনেক ল্যাগ থাকে। অথবা আমি আমাদের আমেরিকান বাংলাদেশি আইটি কমিউনিটি দিয়ে যে গ্রুপটা ওপেন করেছে, আমি এখানে যারাই জয়েন করবে তাদেরকে বলবো লার্ন দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট, স্ক্র্যাচ থেকে জানার চেষ্টা করেন। যে যখনই একজনে বলে আই ওয়ান্ট টু বিল্ড সামথিং, আমি লগ ইন করবে, লগ ইনটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কোথায় হচ্ছে, কে ইউজ করবে, কোথায় করবে, এগুলি জানার চেষ্টা করেন বারবার। তখনই আপনি ঢুকে যাবেন সফটওয়্যার ডেভেলপমেন্টের ভিতরে। সেটা কিন্তু গুই টেস্টিং না, সেটা কিন্তু শুরু হচ্ছে বিজনেস রিকোয়ারমেন্ট থেকে। অতএব যারা আছেন, যারা এক্সিস্টিং কোয়ালিটি ইঞ্জিনিয়ার আছেন, সুনার লেটার আপনাকে আপনাকে স্কিল আপডেট করতে হবে, আপনাকে ডেভঅপস ইঞ্জিনিয়ারে মুভ করবেন। আমার মতে এটা আপনার জন্য সাস্টেনেবল ক্যারিয়ার হবে, রিমোট ওয়ার্ক করার অনেক সুযোগ থাকবে, তারপর আপনার যে স্যালারিগুলি মাচ মাচ বেটার, প্লাস কাজের যে স্যাটিসফ্যাকশনটা এতটাই ভালো যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার কোনো কোশ্চেন থাকবে, কোনো কোশ্চেন অথবা কনসার্ন যদি থাকে আমার সাথে কথা বলবেন। আমাদের ফেসবুক পেজ আছে, আমার ব্যক্তিগত পেজ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আমার ব্যক্তিগত নাম্বার হচ্ছে 5868765513, বিজনেস নাম্বার হচ্ছে 5866653331। যে কোনো নাম্বারে ফোন দিবেন, আমি কথা বলবো। কোনো আপনাকে আপনাকে আমাকে পেমেন্ট করতে হবে না, আমার কিছুই লাগবে না। আমার ব্যক্তিগত থেকে আমার যে ইনপুট দেওয়া দরকার, ওপিনিয়ন দেওয়া দরকার আমি দিব, কোনো সমস্যা নেই। কিন্তু ঘরে বসে থাকার দরকার নেই, 2 বছর সময় আছে আপনাকে ক্যারিয়ার বিল্ড করার জন্য। ঠিক আছে, আপনাকে এই 2 বছরে, নেক্সট প্যান্ডামিক এখনো 2 বছর টিকবে, আপনি খুব ভালো পারবেন। ঠিক আছে, আপনাকে ওয়ার্কিং ফ্রম হোম অপরচুনিটি ক্রিয়েট হয়েছে, এটা থাকবে আমেরিকান কর্পোরেট এনভায়রনমেন্টের মধ্যে। যা ঘটনা ঘটায় ফেলেন, একটু কনসিস্টেন্টলি ফোকাস হয়ে 7-8 মাস একটা প্ল্যান করে আপনার ক্যারিয়ারকে ট্রান্সফর্ম করে ফেলবেন, ভালো করবেন আমেরিকাতে। ধন্যবাদ সবাইকে। আবার আগামী সপ্তাহে আসবো, টপিকটা জানাই দিব, কোন টপিক অথবা কিভাবে আসবো সেটা জানাই দিব। ধন্যবাদ, সবাই ভালো থাকেন, গুড নাইট। ওকে, আমার নাম্বারটা দিচ্ছি ইয়াতে, এটা কি বলে, কিভাবে দিব দেখি, একটু দেখি। ওকে সাইমা, আমি ইয়াতে আপনাকে নাম্বারটা দিয়ে দিব, ইয়াতে কি জানি কমেন্টে দিয়ে দিব। ধন্যবাদ। নাম্বারটা হচ্ছে 5868765513, 5868765513। থ্যাংক ইউ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী শনিবারে অথবা রোববারে কথা হবে, সেম টাইম। আল্লাহ হাফেজ।